হ্যালো, ওয়েলকাম। এই ভিডিওতে আমরা ক্লাস 10-এর ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ফিজিক্যাল সায়েন্স বা ভৌতবিজ্ঞানের চ্যাপ্টার 6 অর্থাৎ চলতড়িৎ নিয়ে ডিসকাস করা হবে। এই ভিডিওতে আমরা চলতড়িৎ, বিভব পার্থক্য এবং তড়িৎচালক বল এগুলো নিয়ে আমরা স্টাডি করব। গ্রিক দার্শনিক থ্যালাস খ্রিস্টপূর্ব 600 অব্দে লক্ষ্য করেন যে অ্যাম্বার অর্থাৎ পাইন গাছের আঠাকে যদি পশম দিয়ে ঘষা হয় তাহলে সেটা কাগজের ছোট টুকরো বা ছোট হালকা অন্য কোনো বস্তুকে আকর্ষণ করতে পারছে। অর্থাৎ এখানে বোঝা যাচ্ছে কি না, কোনো একটা পদার্থকে যদি আমরা একটা নির্দিষ্ট অন্য কোনো একটা পদার্থ দিয়ে ঘর্ষণ করি তাহলে কি হচ্ছে, তার মধ্যে একটা আকর্ষণ বলের অনুভব সৃষ্টি হচ্ছে। সেটা বিজ্ঞানী থ্যালাস প্রথম আবিষ্কার করেছিলেন। পরে ডক্টর উইলিয়াম গিলবার্ট তিনি দেখান কি না, কেবলমাত্র অ্যাম্বার নয়, এবোনাইট, রজন, কাঁচ এরকম আরও অন্যান্য অনেক পদার্থ আছে যেগুলো কি ঠিক একই রকমভাবে ঘর্ষণের ফলে একটা আকর্ষণ বলের অনুভূতি সৃষ্টি করছে। তো যে সমস্ত পদার্থের মধ্যে দিয়ে তড়িৎ শক্তি সঞ্চালিত হয় তাদেরকে বলা হচ্ছে কি তড়িৎ পরিবাহী। আমরা তড়িতের ব্যাপারে জানি যে কোনো পদার্থের মধ্যে দিয়ে যখন তড়িৎ যেতে পারছে, যেমন একটা ধাতু যদি নিই তামার তারের মধ্যে দিয়ে তড়িৎ পরিবহন করতে পারে, তার মানে তামার তারকে আমরা কি বলবো, একটা তড়িৎ পরিবাহী বলবো। এবং তড়িৎ পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ শক্তির যে সঞ্চালন ঘটছে, অর্থাৎ ওই যে তামার তারের মধ্যে দিয়ে যে তড়িৎ শক্তিটা চলে যাচ্ছে, সঞ্চালিত হচ্ছে, সেই ঘটনাটাকে আমরা কি বলি, তড়িৎ প্রবাহ। ফর এক্সাম্পল, যদি আমরা বাড়িতে সুইচ টিপি তাহলে কি হচ্ছে, তারের মধ্যে দিয়ে তড়িৎটা প্রবাহিত হয়ে যাচ্ছে লাইটে বা ফ্যানে, দিয়ে সেটা লাইট বা ফ্যানকে জ্বালাতে সাহায্য করছে। অর্থাৎ যে তারটা সেটা হচ্ছে কি তড়িৎ শক্তিকে প্রবাহিত করছে, তাই এটা তড়িৎ পরিবাহী। আর তড়িৎ শক্তির যে প্রবাহ ঘটছে ব্যাপারটা ঘটনা মানে তড়িৎ পরিবাহীর মধ্যে, সেটাকে বলা হচ্ছে তড়িৎ প্রবাহ ঘটনাটাকে। তো ধাতব পদার্থগুলোই সাধারণত তড়িৎ পরিবাহী হয়। এটা খুবই একটা ইম্পর্টেন্ট পয়েন্ট যে ধাতব পদার্থগুলো সব তড়িৎ পরিবাহী হয়। তবে কিছু এমন অধাতুও আছে, যেমন গ্যাস, কার্বন, গ্রাফাইট, এরাও কিন্তু তড়িতে সুপরিবাহী। অর্থাৎ এরা ধাতু নয় কিন্তু খুব ভালো তড়িৎ পরিবহন করতে পারে। দুটো বস্তুর মধ্যে ঘর্ষণ, বস্তু দুটিতে তড়িতের সঞ্চার হয়, তাই তো দুটো বস্তুর মধ্যে ঘর্ষণের ফলে বস্তু দুটোতে তড়িতের সঞ্চার ঘটছে। এবং যখনই কোনো বস্তুতে তড়িতের সঞ্চার ঘটে তখনই বলা হয় যে বস্তুটি তড়িতায়িত হয়েছে। অর্থাৎ যখন তড়িৎ সঞ্চারিত হচ্ছে, যদি আমরা দুটো বস্তু নিই এবং তাদের মধ্যে ঘর্ষণ ঘটাই, যেটা একটু আগে আমরা দেখলাম যে দুটো বস্তুর মধ্যে যখন ঘর্ষণ হচ্ছে তো তাদের মধ্যে আমরা বললাম আকর্ষণ বলের সৃষ্টি হচ্ছে। এখন আমরা কি বলছি না, দুটো বস্তুর মধ্যে যখন ঘর্ষণ হচ্ছে তখন তার মধ্যে তড়িতের সঞ্চার ঘটছে। তার মানে এই ঘর্ষণ, যেটা বিজ্ঞানীরা আগে লক্ষ্য করেছিলেন যে কিছু নির্দিষ্ট পদার্থকে যদি অন্য একটা নির্দিষ্ট পদার্থ দিয়ে ঘর্ষণ করা হয় তাহলে তাদের মধ্যে যে আকর্ষণ বলের একটা অনুভব সৃষ্টি হচ্ছে, আকর্ষণ বলের অনুভূতির সৃষ্টি হচ্ছে, সেটা নিশ্চয়ই কোনো না কোনোভাবে দুটো বস্তুর ঘর্ষণের ফলে সৃষ্ট যে তড়িৎ সঞ্চার তার সঙ্গে সম্পর্কিত। অর্থাৎ এই আকর্ষণ বলটা এই তড়িৎ সঞ্চারের সঙ্গে কোনোভাবে সম্পর্কিত। যখনই কোনো বস্তুতে তড়িতের সঞ্চার ঘটছে তখনই সেটাকে বলছে আহিত বস্তু। তার মানে যখনই এদের মধ্যে একটা আকর্ষণ বল অনুভব হচ্ছে তখন নিশ্চয়ই আমরা বলতে পারছি যে বস্তু দুটো কোনোভাবে আহিত হয়েছে, অর্থাৎ দুটো বস্তুর মধ্যেই কিছু বিশেষ প্রকারের তড়িতের সঞ্চার ঘটেছে। তো এই তড়িৎ হচ্ছে এখন দুই ধরনের হয়, একটা হচ্ছে কি স্থির তড়িৎ বা স্ট্যাটিক ইলেকট্রিসিটি বলছে, আর একটা হচ্ছে চলতড়িৎ বা কারেন্ট ইলেকট্রিসিটি। স্থির তড়িৎ বলতে কি বোঝাচ্ছে না, যে তড়িৎটা কোনো রকম প্রবাহ হবে না, এটা আহিত অবস্থায় যেখানে তড়িৎটা সৃষ্টি হচ্ছে সেই জায়গাটার মধ্যে আবদ্ধ থাকবে। আর চলতড়িৎ হচ্ছে কি, যার একটা সহজ উদাহরণ হচ্ছে তড়িৎ যখন প্রবাহিত হচ্ছে, যেমন তারের মধ্যে দিয়ে তড়িৎটা প্রবাহিত হয়, যার ফলে সুইচ টেপার ফলে তড়িৎ প্রবাহ ঘটে এবং লাইট বা ফ্যান বা বিভিন্ন যে যন্ত্রাংশ সেগুলো ইলেকট্রিক যন্ত্রাংশগুলো জ্বলে ওঠে। এখন স্থির তড়িৎ এটাকে আমরা কিভাবে সংজ্ঞায়িত করব না, যে তড়িৎটা উৎপত্তিস্থলে স্থির থাকছে, যেটা এক্ষুনি বললাম যে স্থির তড়িৎ, অর্থাৎ যেটা কোনো রকম তড়িৎ প্রবাহ হচ্ছে না, স্থির তড়িৎ পদার্থের মধ্যে দিয়ে চলাচল করছে না কিন্তু একটা নির্দিষ্ট জায়গায় স্থির থাকবে উৎপত্তিস্থলে, মানে যেখানে তড়িৎটা তৈরি হলো সেখানেই তড়িৎটা আবদ্ধ থাকছে। ঠিক আছে, একেই বলছে স্থির তড়িৎ। তো পদার্থের তড়িতাহিত অবস্থা তাহলে কোনটাকে বলছে, আমরা যে বলছি যে তড়িতাহিত অবস্থা, একটু আগে বললাম যে তড়িতের সঞ্চার যখন ঘটছে তখন সেটাকে আমরা তড়িতাহিত বলছি। সেটাকে যদি আরেকটু ক্লিয়ারলি বুঝি তাহলে কি হবে না, যদি আমরা ঘর্ষণ,
একটু আগে বলছিলাম যে ঘর্ষণের ফলে প্রত্যেকটা বস্তুতেই অন্য বস্তুকে আকর্ষণ বা বিকর্ষণ করার মতো একটা ক্ষমতা সৃষ্টি হচ্ছে, অর্থাৎ বস্তুটাতে তড়িৎ আধানের সৃষ্টি হচ্ছে। ঠিক আছে, কারণ আমরা এখানে একটা জিনিস লক্ষ্য করেছিলাম যে এখানে ঘর্ষণের ফলে আকর্ষণের সৃষ্টি হচ্ছে, আবার দুটো বস্তুর যখন ঘর্ষণ হচ্ছে তাতে তড়িতেরও সঞ্চার ঘটছে। তার মানে এই আকর্ষণের কারণটা আমরা বলতে পারি যে এখানে যে ঘর্ষণের ফলে তড়িৎ সঞ্চার ঘটছে সেটারই। তার মানে এখানে যে তড়িতাহিত অবস্থা সেটা কিসের জন্য আসছে? ঘর্ষণের ফলে একটা তড়িতাহিত অবস্থার সৃষ্টি হচ্ছে। বস্তুর এই অবস্থাটাকে আমরা তড়িতাহিত অবস্থা বলছি, যে ঘর্ষণের ফলে তার মধ্যে একটা আকর্ষণ বা বিকর্ষণ করার ক্ষমতা সৃষ্টি হচ্ছে। আকর্ষণ বা বিকর্ষণ কেন? যদি আধান দুটো বিপরীত আধান হয় তাহলে একে অপরকে আকর্ষণ করবে, আর যদি এখানে আধান দুটো সম আধান হয় অর্থাৎ দুটোতে পজিটিভ আধান হয় তাহলে একে অপরকে বিকর্ষণ করবে, বা দুটোই যদি নেগেটিভ আধান হয় তাহলে একে অপরকে বিকর্ষণ করবে। তো তড়িৎগ্রস্ত বস্তু তাহলে আমরা কাকে বলবো? ঘর্ষণের ফলে যে বস্তু অন্য কোনো হালকা বস্তুকে আকর্ষণ বা বিকর্ষণের ক্ষমতা লাভ করছে তাকে তড়িৎগ্রস্ত বস্তু বলছে। অর্থাৎ যে বস্তুটা আকর্ষণ বা বিকর্ষণ করার ক্ষমতা অর্জন করছে, অর্থাৎ যে বস্তুটা নিজে তড়িতাহিত হচ্ছে তাকেই আমরা তড়িৎগ্রস্ত বস্তু বলছি। ছবিতে আমরা খুব ভালোভাবে দেখতে পাচ্ছি যে এখানে যেমন দুটো বস্তু আছে, তো এই দুটো বস্তুর মধ্যে যখন ঘর্ষণ হচ্ছে তখন কি হচ্ছে? এদের মধ্যে তড়িৎ আধানের একটা পার্থক্য সৃষ্টি হচ্ছে। কেন? কারণ দুটোই পদার্থই পরমাণু দিয়ে তৈরি। এখন যে পদার্থের পরমাণুর বাইরের কক্ষের ইলেকট্রনগুলো একটু দুর্বলভাবে আছে তারা কি করবে? ঘর্ষণের ফলে সেই পদার্থের পরমাণুর ইলেকট্রনগুলো বেরিয়ে এসে অন্য পদার্থের মধ্যে চলে যাবে, যার ফলে দুটোর মধ্যে একটা আধানের পার্থক্য সৃষ্টি হবে। যখনই এদের মধ্যে আধানের পার্থক্য সৃষ্টি হচ্ছে, অর্থাৎ একটা থেকে ইলেকট্রন বেরিয়ে যখন অন্যটাতে চলে যাচ্ছে তখন একটাতে নেগেটিভ আধানের আধিক্য বেড়ে যাচ্ছে, আর আরেকটাতে কী হচ্ছে? ইলেকট্রন কমে যাওয়ার ফলে তার মধ্যে পজিটিভ আধানের আধিক্য বাড়ছে। এর ফলে কী হচ্ছে? দুটোতে বিপরীত আধানের সঞ্চার হচ্ছে, বা আমরা বলতে পারি যে দুটোই বিপরীত আধানে আহিত হচ্ছে, অর্থাৎ দুটোর মধ্যে একটা তড়িতাহিত অবস্থার সৃষ্টি হচ্ছে যেটা বিপরীত আধানের। এখন আমরা কি জানি? যে দুটো বিপরীত আধান একে অপরকে আকর্ষণ করে, তো বিপরীতভাবে তড়িতাহিত দুটো বস্তু একে অপরকে তখন আকর্ষণ করতে থাকবে। এইভাবেই কি হচ্ছে? না, এদের মধ্যে একটা স্থির তাড়িতিক আকর্ষণ বলের সৃষ্টি হচ্ছে। বা যদি আমরা ধরে নিই দুটোই একই জাতীয় পদার্থ নিলাম, দুটো একই জাতীয় পদার্থকে আলাদা আলাদাভাবে ঘর্ষণ করে দুটোতেই সম আধান সৃষ্টি করেছি। এখন যদি এই দুটো একই পদার্থকে, অর্থাৎ দুটো এই একই বেলুনকে, যে দুটোই হচ্ছে ঋণাত্মক তড়িতে আহিত মানে নেগেটিভলি চার্জড, তাদেরকে যদি কাছাকাছি নিয়ে আসার চেষ্টা করি, এরা কি করবে? সম আধান হয় একে অপরকে বিকর্ষণ করবে, অর্থাৎ দূরে সরে যাবে, ঠেলে দেবে একে অপরকে। এরকম একটা বাস্তব উদাহরণ স্থির তড়িতের আমরা নিজেরা করতে পারবো। বিশেষ করে শীতকালে এটা খুব ভালো বোঝা যায়। যখন আবহাওয়া শুষ্ক থাকে তখন আমরা চিরুনিটাকে যখন চুলে বারবার ঘষি, মানে চুলটাকে যখন চিরুনি দিয়ে আঁচড়াচ্ছি, তখন কি হচ্ছে? চিরুনিটা চুলের সাথে ঘর্ষণ হচ্ছে। এরপরে যখন এই চিরুনিটাকে আমরা ছোটো ছোটো কাগজের টুকরোর কাছে নিয়ে আসি তখন আমরা কি দেখতে পাবো? না, কাগজের টুকরোগুলোকে চিরুনি এভাবে আকর্ষণ করে নিচ্ছে, অর্থাৎ কাগজের টুকরোগুলো লাফিয়ে চিরুনির ওপর লেগে যাচ্ছে। তার মানে কি? ঘর্ষণের ফলে চুল এবং চিরুনির মধ্যে যে পদার্থের পরমাণু আছে তাদের মধ্যে ইলেকট্রনের আদান প্রদানের ফলে চুল এবং চিরুনি দুটোই কিন্তু একটা নির্দিষ্ট আধানে আহিত হয়ে যায়, যার ফলে চিরুনির মধ্যে আধানের সঞ্চার হওয়ায় এটা তড়িতাহিত হয়। তখন এটা অন্য ছোট হালকা পদার্থগুলোকে কি করছে? না, তড়িতাহিত অবস্থায় একটা তড়িৎ আকর্ষণ বলের মাধ্যমে আকর্ষিত করার ক্ষমতা লাভ করছে। ঘর্ষণের ফলে এই যে স্থির তাড়িতিক আকর্ষণ বলের সৃষ্টি হচ্ছে সেটার একটা সহজ উদাহরণ আমরা এরকম বুঝতে পারছি, যেটা আমরা পড়লাম এক্ষুনি। এছাড়া যদি আমরা কোনো একটা পিভিসি পাইপকে একটা র্যাগ এর সঙ্গে যদি বারবার ঘর্ষণ করি তাহলে আমরা কি দেখব? না, যে র্যাগের যে নেগেটিভ আয়ন সেগুলো কি হচ্ছে? ঘর্ষণের ফলে পিভিসি পাইপে চলে আসছে, তাই র্যাগটা কি হচ্ছে? পজিটিভ আধানে আহিত হচ্ছে এবং পিভিসি পাইপটা নেগেটিভ আধানে আহিত হচ্ছে, এবং দুটোর মধ্যেই একটা স্থির তাড়িতিক আকর্ষণ বলের সৃষ্টি হবে। তড়িৎ আধান বা ইলেকট্রিক চার্জ কাকে বলছে? কোনো আহিত বা তড়িৎগ্রস্ত বস্তুতে সঞ্চারিত তড়িতের পরিমাণ। তাই তো আমরা একটু আগে পড়লাম আহিত, তড়িতাহিত বস্তু। তাহলে তড়িতাহিত বস্তু মানে কি? যার মধ্যে তড়িৎ আধানের সঞ্চার ঘটছে তাকে আমরা তড়িতাহিত বস্তু বলবো। অর্থাৎ তড়িৎগ্রস্ত বস্তু, তার মধ্যে কতটা পরিমাণ তড়িৎ আছে সেইটা হচ্ছে
তড়িৎ আধান থেকে আমরা পরিমাপ করতে পারবো। তো এটা এই যে প্রাকৃতিক রাশির সাহায্যে পরিমাপ করতে পারছি যেটা, সেটা হচ্ছে তড়িৎ আধান। তাই এটাকে ইলেকট্রিক চার্জ মানে কতটা পরিমাণ তড়িৎগ্রস্ত সেটার মানে তড়িৎগ্রস্ততাটাকে কীভাবে আমরা পরিমাপ করছি সেটা হচ্ছে তড়িৎ আধান দিয়ে পরিমাপ করব। এখন তড়িৎ আধান দু রকমের হয়, একটা হচ্ছে ধনাত্মক তড়িৎ আধান, একটা হচ্ছে ঋণাত্মক তড়িৎ আধান। এবং স্থির তড়িৎ বিজ্ঞান অর্থাৎ আমরা যে স্থির তড়িতের ধারণাটা পেলাম তার একটাই মূল সূত্র আছে, সেটা হচ্ছে কি না বিপরীত আধান হলে একে অপরকে আকর্ষণ করবে, এবং যদি দুটোই একই আধান হয় তাহলে কি করবে, একে অপরকে দূরে ঠেলে দেবে অর্থাৎ বিকর্ষণ করবে। তড়িৎ আধান যে সৃষ্টি হচ্ছে সেটার ইলেকট্রনীয় তত্ত্বটা কি? আমরা জানি যে প্রত্যেক বস্তুই অসংখ্য ক্ষুদ্র কণা নিয়ে তৈরি, যাদেরকে আমরা বলছি পরমাণু। তাহলে প্রত্যেকটা বস্তুতে আমরা অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কণার সমন্বয়ে তৈরি, যেটাকে পরমাণু বলে চিহ্নিত করি, যেটা আমরা আগেই পড়েছি। প্রত্যেক পরমাণুর মধ্যে আবার 3 রকমের অতি ক্ষুদ্র কণা থাকে, তাই তো। একটা হচ্ছে প্রোটন, যেটার মধ্যে কি হয় পজিটিভ চার্জ থাকে অর্থাৎ ধনাত্মক তড়িৎ আধানযুক্ত। আর একটা থাকছে ইলেকট্রন, যেটাকে আমরা বলছি কি নেগেটিভ চার্জযুক্ত অর্থাৎ ঋণাত্মক তড়িৎ আধানযুক্ত। আর একটা থাকছে নিউট্রন, যেটা হচ্ছে তড়িৎবিহীন কণা, অর্থাৎ এটা না পজিটিভ হয় না নেগেটিভ হয়, কোনোটাই হয় নিউট্রন। এখন একটা প্রোটন আর একটা ইলেকট্রন, এদের যে তড়িৎ বা চার্জের পরিমাণ সেটা কি হয় সমান হয়। তার মানে তাহলে একটা প্রোটন যদি +1 হয় তাহলে একটা ইলেকট্রন হবে -1, এবং দুটোরই চার্জ একে অপরকে প্রশমিত করবে, কারণ একটা প্রোটন আর একটা ইলেকট্রন +1 -1 এটা ক্যান্সেল আউট হয়ে গিয়ে এটা নিউট্রাল হয়ে যাবে, 0 হয়ে যায়। একটা ধনাত্মক আর একটা ঋণাত্মক চার্জ একত্রে থাকলে সেটা তড়িৎবিহীন বা নিস্তড়িত অবস্থার সৃষ্টি হয়, অর্থাৎ একটা প্রোটন মানে একটা প্লাস চার্জ আর একটা ইলেকট্রন একটা মাইনাস চার্জ থাকলে এরা একে অপরকে কী করছে, +1 -1 মিলে 0 তৈরি করছে, অর্থাৎ এটা নিস্তড়িত হয়ে যাবে। পরমাণুর কেন্দ্রক বা নিউক্লিয়াসে কি হয়, প্রোটন এবং নিউট্রন কণা থাকছে। আমরা যদি একটা পরমাণুকে দেখি তাহলে কি দেখতে পাবো না, পরমাণুর কেন্দ্রক বা নিউক্লিয়াসে কি কি থাকছে, একটা হচ্ছে পজিটিভ তড়িৎগ্রস্ত কণা থাকছে, সেটা হচ্ছে যেটাকে আমরা বলছি প্রোটন। আর একটা হচ্ছে কি নিস্তড়িত কণা, মানে এটা পজিটিভও নয় আবার নেগেটিভও নয়, এরকম একটা কণা থাকে, সেটা হচ্ছে কি, এটা হচ্ছে নিউট্রন বলছি। যদি আমরা ক্লোরিন পরমাণুর ইলেকট্রন গঠন দেখি সেক্ষেত্রে কি দেখতে পাবো না, ক্লোরিন পরমাণুর যে নিউক্লিয়াস অর্থাৎ কেন্দ্রক, তার মধ্যে কি থাকছে 17টা প্রোটন থাকছে এবং 18টা নিউট্রন থাকছে। এবং যদি কেন্দ্রকের বাইরে চলে যাই সেখানে যদি আমরা ইলেকট্রন সংখ্যাগুলো দেখি, সেখানে কতগুলো ইলেকট্রন থাকছে, প্রথম কক্ষে কতগুলো থাকবে, 1 2 দুটো ইলেকট্রন থাকে। সেকেন্ড কক্ষ যদি আমরা চলে যাই 2n² ফর্মুলা অনুযায়ী ইলেকট্রনগুলো পূর্তি হয়, অর্থাৎ এখানে কতগুলো থাকবে, 8টা থাকবে, 1 2 3 4 5 6 7 8, তাহলে টোটাল 2 আর 8 10টা ইলেকট্রন হলো। আর বাকি এখানে থাকছে লাস্ট কক্ষে কতগুলো, 7টা ইলেকট্রন। তার মানে ক্লোরিন পরমাণুর মোট যতগুলো প্রোটন আছে অর্থাৎ 17টা প্রোটন আছে, আর ঠিক ইলেকট্রনগুলো আছে কতগুলো, 17টা, অর্থাৎ প্রথম কক্ষে 2টো, তারপর মাঝের কক্ষে 8টা, আর একদম লাস্টের কক্ষে 7টা, টোটাল 17টা ইলেকট্রন। তো এইভাবে কি হচ্ছে না, যতগুলো প্রোটন অর্থাৎ 17টা প্রোটন আছে মানে 17টা প্লাস চার্জ আছে ক্লোরিনের মধ্যে, আর কি আছে 17টা নেগেটিভ ইলেকট্রন আছে, তার মানে 17টা নেগেটিভ চার্জ আছে, তাহলে +17 -17 মিলে ক্যান্সেল আউট হয়ে গিয়ে এটা কী করছে, নিস্তড়িত হয়ে যাচ্ছে। এই কারণে স্বাভাবিক অবস্থায় কি হয় না, পরমাণুগুলো সাধারণত নিস্তড়িত হয়। বিভিন্ন পরমাণুতে ইলেকট্রনের কক্ষপথের সংখ্যা বিভিন্ন। তার মানে এখন যদি আমরা বিভিন্ন পরমাণুর ক্ষেত্রে দেখি, এটা ক্লোরিনের ক্ষেত্রে দেখলাম এখানে 17টা প্রোটন আছে এবং এখানে 17টা ইলেকট্রন আছে, তাই এখানে 3টে কক্ষপথ দরকার হচ্ছে ইলেকট্রনগুলো ঘূর্ণনের জন্য। এখন যদি আমরা কার্বনের পরমাণু দেখি সেক্ষেত্রে আমরা দেখব প্রোটন সংখ্যা হচ্ছে 6টা, যেখানে ক্লোরিনের থেকে এটা অনেক কম, যার জন্য কি হচ্ছে এখানে ইলেকট্রন সংখ্যাও 6টা থাকছে, নিস্তড়িত যেহেতু হয় পরমাণুগুলো, তাই এখানে ইলেকট্রনগুলো ঘূর্ণনের জন্য কেবল 2টো কক্ষপথই লাগছে। প্রথম কক্ষপথে 2টো আছে আর পরের কক্ষপথে 4টে আছে, দিয়ে মোট 6টা ইলেকট্রন থাকছে। সোডিয়ামের ক্ষেত্রে সেটা কি হয়ে যাচ্ছে, 3টে কক্ষপথ লাগছে, তার মধ্যে প্রথম কক্ষপথে 2টো, পরের কক্ষপথে 8টা, আর লাস্ট কক্ষপথে 1টা থাকছে, কারণ সোডিয়ামের ক্ষেত্রে কি হয়, প্রোটন সংখ্যা হচ্ছে 11টা হয়, ইলেকট্রন সংখ্যাও হয়ে যায় কত, 11টা। সুতরাং বিভিন্ন পরমাণুর ক্ষেত্রে প্রোটন সংখ্যা বিভিন্ন হবে এবং সেই অনুযায়ী ইলেকট্রন সংখ্যাটাও নিস্তড়িত থাকার জন্য কিছুটা ভিন্ন হয়।
ইলেকট্রন সংখ্যার ভিত্তিতে পরমাণুর কক্ষপথ সংখ্যাটাও নির্ধারিত হয়। সাধারণভাবে নিউক্লিয়াসের নিকটবর্তী কক্ষপথ অপেক্ষা দূরতর কক্ষপথের ঘূর্ণায়মান ইলেকট্রনগুলোর সঙ্গে নিউক্লিয়াসের বন্ধন অপেক্ষাকৃত শিথিল হয়। পরমাণুগুলোকে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে নিউক্লিয়াসের কাছাকাছি যে ইলেকট্রনগুলো আছে সেগুলো কি ফার্স্ট কক্ষপথ আর সেকেন্ড কক্ষপথের যে ইলেকট্রন সেগুলো যতটা কাছে আছে, থার্ড কক্ষপথের যে ইলেকট্রনগুলো সেগুলো দেখো প্রোটনের থেকে অনেক বেশি দূরে আছে। তার মানে কি এই যে প্রোটন বা নিউক্লিয়াস সেটা কি করবে, কাছাকাছি যে বিপরীত আধানের ইলেকট্রনগুলো আছে সেগুলোকে বেশি নিজের দিকে টানার চেষ্টা করবে, আর দূরে যেগুলো আছে সেগুলোকে একটু কম টানার চেষ্টা করবে, কারণ এদের মধ্যে দূরত্ব বেশি হওয়ায় এদের মধ্যে আকর্ষণ বলটা অনেক কম থাকবে। এর ফলে কি হচ্ছে না, নিউক্লিয়াস থেকে যত দূরে যাওয়া যায় তত দূরের কক্ষপথের যে ইলেকট্রনগুলো সেগুলো কি হয়, শিথিল বেশি হয় এগুলো, অর্থাৎ এগুলো খুব সহজেই ঘর্ষণের ফলে কি হয় এগুলো ছেড়ে বাইরে বেরিয়ে যেতে পারে। নিউক্লিয়াস থেকে অধিক দূরত্বের জন্যই এটা ঘটছে ব্যাপারটা। এর জন্যই কী হয় না, দূরতম কক্ষপথের এক বা একাধিক ইলেকট্রনকে বিচ্ছিন্ন করা অপেক্ষাকৃত অনেক সহজ, কারণ সব থেকে দূরের কক্ষপথগুলো প্রোটনের সঙ্গে বা নিউক্লিয়াসের সঙ্গে আকর্ষণ বল অনেক কম থাকবে এবং একটু ঘর্ষণ হলে এরা সহজেই বেরিয়ে যেতে পারবে। এক বা একাধিক ইলেকট্রন বিচ্ছিন্ন করলে ধনাত্মক তড়িতের আধিক্য ঘটবে। এখন যদি এই পরমাণুগুলোর দূরের যে কক্ষপথ সেগুলো থেকে যদি একটা করে ইলেকট্রন বেরিয়ে যায় বা একটা বা তার বেশি ইলেকট্রন বেরিয়ে যায়, তাহলে কি হবে, একটা বেরিয়ে গেল মানে ইলেকট্রন কমে গেল। তার মানে যদি এখানে 11টা প্রোটন থাকে আর এখানে 11টা ইলেকট্রন থাকে, তার মধ্যে একটা ইলেকট্রন বেরিয়ে যায়, তাহলে এখন কটা থাকবে, 10টা ইলেকট্রন থাকবে, অর্থাৎ 11টা প্লাস আর 10টা মাইনাস থাকছে। তাহলে পুরো পরমাণুটার মোট আধানের পরিমাণ কত হয়ে যাবে, +1, মানে একটা পজিটিভ আধান বেশি থাকার জন্য গোটা পরমাণুটাই একটা ধনাত্মক আধানের মতো কাজ করবে। ইলেকট্রনগুলো কোনো তড়িৎ নিরপেক্ষ পরমাণুতে যুক্ত হলে, অর্থাৎ এখন যদি বাইরে থেকে যদি কোনো ইলেকট্রন এসে এগুলোতে ঢুকে যায়, তাহলে কী হবে, এক্ষেত্রে ইলেকট্রনের আধিক্য বেড়ে যাবে, তাই তো। তার মানে কী হবে, আগে 11টা ছিল, এখন যদি 12টা ইলেকট্রন হয়ে যায়, প্রোটন তো চেঞ্জ হচ্ছে না, প্রোটন 12টায় 11টায় থাকছে, বাট এখানে 12টা ইলেকট্রন হয়ে গেল, তাহলে কি হচ্ছে, একটা -1 বেড়ে যাচ্ছে, তার মানে নেগেটিভ আধানের আধিক্য বাড়ছে, তখন সেটা কি হচ্ছে, অ্যানায়ন সৃষ্টি করবে। পরমাণুতে ইলেকট্রন সংখ্যা যদি বাড়তে থাকে, অর্থাৎ বাইরে থেকে ইলেকট্রন যোগ হলে, তাহলে কি হচ্ছে, সেটা ঋণাত্মক তড়িতাধান বা অ্যানায়ন সৃষ্টি করবে। পরমাণুতে যদি ইলেকট্রন সংখ্যা কমতে থাকে, অর্থাৎ বাইরের কক্ষগুলো থেকে যদি ইলেকট্রন বেরিয়ে চলে যায়, তাহলে কী হবে, ধনাত্মক আধান বা ক্যাটায়ন মানে পজিটিভ আয়ন সৃষ্টি করবে। স্বাভাবিক অবস্থায় নিউক্লিয়াস থেকে প্রোটন কিন্তু বের হয় না বা যুক্ত হয় না, অর্থাৎ কেন্দ্র বা নিউক্লিয়াসের কোনো কিছুরই সংখ্যার চেঞ্জ স্বাভাবিকভাবে হয় না, নিউক্লিয়াসে সব কিছু স্থির থাকবে, অর্থাৎ যদি 17টা প্রোটন থাকে তো 17টাই থাকবে, ওটা কখনো কমা বাড়া করবে না। প্রোটনগুলো নিউক্লিয়াসে দৃঢ়ভাবে আবদ্ধ থাকে। পরমাণু থেকে ইলেকট্রন বেরিয়ে গিয়ে বা যুক্ত হয়ে পরমাণু তড়িতাহিত হয়। তার মানে পরমাণুকে তড়িতাহিত করার পেছনে একমাত্র ইলেকট্রনের আদান প্রদানটাই দায়ী। এটাই হচ্ছে তাহলে তড়িৎ আধান সৃষ্টির ইলেকট্রনীয় মতবাদ। অর্থাৎ এবার আমরা পরমাণুর কনসেপ্ট থেকে এটা বুঝলাম যে কিভাবে তড়িৎ আধানের সঞ্চার অ্যাকচুয়ালি ঘটছে এবং এখানে ঘর্ষণটাও কিভাবে দায়ী। অর্থাৎ আমরা প্রথমেই চ্যাপ্টারের শুরুতে পড়েছিলাম কি না, ঘর্ষণের ফলে একটা আকর্ষণ বল সৃষ্টি হচ্ছে, তো সেই আকর্ষণ বলের পেছনে কী ছিল না, ঘর্ষণের ফলে সৃষ্টি হওয়ার তড়িৎ আধান অর্থাৎ ইলেকট্রনের আদান প্রদান, যেটা কি করছে না, একটা স্থির তাড়িতিক আকর্ষণ বলের সঞ্চার ঘটাচ্ছে বা বিকর্ষণ বলের যদি সম আধান হয়। একটা বস্তুকে যখন অন্য বস্তু দ্বারা ঘর্ষণ করা হয়, তখন একটা বস্তু থেকে কিছু ইলেকট্রন অন্য বস্তুতে স্থানান্তরিত হয়ে যায়। যখনই একটা বস্তুকে আর একটা বস্তুর সঙ্গে ঘর্ষণ করা হচ্ছে, তখন কি হচ্ছে, একটা বস্তু থেকে ইলেকট্রন কি হচ্ছে, আর একটাতে স্থানান্তরিত হয়ে যাচ্ছে। যে বস্তুতে ইলেকট্রনের ঘাটতি ঘটলো, এখান থেকে ইলেকট্রন বেরিয়ে গেল, এই বস্তুটাতে ইলেকট্রনের ঘাটতি ঘটলো, মানে একটা ইলেকট্রন কমে গেল, তাহলে ধনাত্মক আধানের পরিমাণটা তুলনামূলকভাবে বেড়ে গেল অটোমেটিক। যদি ঋণাত্মক আধান কমে যায় একটা, তার মানে ধনাত্মক আধান অটোমেটিকভাবে একটা তুলনামূলকভাবে বেড়ে যাচ্ছে, সেই বস্তুটা ধনাত্মক তড়িৎগ্রস্ত হয়ে যাচ্ছে। তার মানে এই বস্তুটা তখন কি হয়ে যাচ্ছে, পরের স্টেপে এটা ধনাত্মক তড়িৎগ্রস্ত হচ্ছে, কারণ একটা ইলেকট্রন বেরিয়ে গেছে এবং বেরিয়ে যাওয়া ইলেকট্রনটা কি হচ্ছে, যার মধ্যে ইলেকট্রন ঘাটতি আছে এর মধ্যে ইলেকট্রনের আধিক্য ঘটলো, তার মানে কি একটা ইলেকট্রন বেশি বেড়ে গেল, তখন এই কী হচ্ছে, ঋণাত্মক আধানে আহিত হয়ে যাচ্ছে।
সেই বস্তুটা ঋণাত্মক তড়িৎগ্রস্ত হচ্ছে, এবং দুটো বস্তুতে সমজাতীয় তড়িৎ আধান থাকলে তারা পরস্পরকে বিকর্ষণ করে এবং বিপরীতধর্মী আধান থাকলে আকর্ষণ করে। তো এক্ষেত্রে যেহেতু দুজনেই দুটো বিপরীত আধান সৃষ্টি করছে, তাই এরা একে অপরকে আকর্ষণ করবে। স্থির তড়িৎ সংক্রান্ত কুলম্বের সূত্র। তাহলে আমরা স্থির তড়িতের ব্যাপারে শিখলাম। এবার স্থির তড়িতে সংক্রান্ত বিষয়ে কুলম্ব কী সূত্র দিয়েছেন সেটা এবার আমরা দেখব। তো দুটো বিন্দু আধানের মধ্যে আকর্ষণ ও বিকর্ষণ বলের মান আধান দুটির গুণফলের সমানুপাতিক হয় এবং এদের মধ্যবর্তী যে দূরত্ব তার বর্গের ব্যস্তানুপাতিক। অর্থাৎ কুলম্বের সূত্রটা দুটো বিন্দু আধানের ক্ষেত্রে এখানে প্রযোজ্য হচ্ছে। মানে কুলম্বের সূত্র আমরা বিন্দু আধানের ক্ষেত্রে ক্যালকুলেশন করব। কি হবে দুটো বিন্দু আধানের মধ্যে? ধরে নিলাম এখানে দুটো বিন্দু আধান আছে, Q1 একটা হচ্ছে আধান আর একটা হচ্ছে Q2 আধান। এদের মধ্যে যে স্থির তাড়িতিক আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করবে, ঠিক আছে? আকর্ষণ বা বিকর্ষণ কেন? কারণ দুটোই যদি সমজাতীয় আধান হয় তাহলে এদের মধ্যে কী হবে? একটা বিকর্ষণ বল কাজ করবে। আর দুটোই যদি বিপরীত আধান হয় তাহলে কী হবে? এদের মধ্যে একটা আকর্ষণ বল কাজ করবে। এদের মধ্যে যে আকর্ষণ বা বিকর্ষণ বলটা কাজ করবে সেটার মান কি হবে না, এদের যে গুণফল আধান দুটোর যা পরিমাণ তার যে গুণফল, মানে এই আধানটা Q1 এই আধানটা Q2, এদের যে গুণফল হবে অর্থাৎ Q1 আর Q2 এদের গুণফলের সঙ্গে এদের যে স্থির তাড়িতিক আকর্ষণ বল সেটা সমানুপাতিক হবে। অর্থাৎ আধান দুটোর পরিমাণ যদি বাড়ে তাহলে কী হবে? এদের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বল বা স্থির তাড়িতিক আকর্ষণ বা বিকর্ষণ বলের মানটা বেশি হবে, আর এদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক হবে। অর্থাৎ যদি এদের মধ্যে দূরত্ব আধান দুটোর মধ্যে দূরত্বটা বেড়ে যায়, আরও দূরে চলে যায় আধান দুটো, তাহলে কী হবে? এদের মধ্যে ক্রিয়াশীল যে স্থির তাড়িতিক আকর্ষণ বা বিকর্ষণ বল সেটা কমে যাবে। আর যদি এদের মধ্যে দূরত্বটা কমে যায় অর্থাৎ এরা আরও কাছে চলে আসে, তাহলে কী হবে? এদের মধ্যে ক্রিয়াশীল স্থির তাড়িতিক আকর্ষণ বা বিকর্ষণ বলের মানটা বেড়ে যাবে। এই বল আধান দুটির সংযোগকারী সরলরেখা বরাবর ক্রিয়া করে। তো দুটো আধানের মধ্যে যে কুলম্বের সূত্রানুযায়ী এদের মধ্যে যে স্থির তাড়িতিক আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করছে সেটা একটা কাল্পনিক রেখা বরাবর ক্রিয়া করবে। এই বলের মান আধান দুটি যে মাধ্যমের মধ্যে অবস্থিত তার প্রকৃতির ওপরেও নির্ভর করে। অর্থাৎ এই যে আধান দুটো যাদের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বলের কথা আমরা বলছি, সে আধান দুটো কোন মাধ্যমে আছে, মানে এটা কোনো তরল মাধ্যমে আছে কি না বা কোনো গ্যাসীয় মাধ্যমে আছে কি না, সে মাধ্যমটার ওপরেও নির্ভর করছে। কুলম্বের সূত্রের গাণিতিক রূপ। Q1 Q2 আমরা দুটো আধান নিয়েছি যারা পরস্পর কী আছে না R দূরত্বে আছে এদের থেকে, অর্থাৎ দুটো আধানের মধ্যে দূরত্ব হচ্ছে কত? R। আধান দুটোর মধ্যে ক্রিয়াশীল বল, অর্থাৎ যদি আধান দুটো সম আধান হয় তাহলে এদের মধ্যে যে বিকর্ষণ বল কাজ করছে সেটাকে F ধরবো। আর যদি আধান দুটো বিপরীত আধান হয় তাহলে এদের মধ্যে যে আকর্ষণ বল কাজ করছে এই রেখা বরাবর সেটাকে আমরা F ধরছি। তো কুলম্বের সূত্রানুযায়ী কী বলছে না, এই যে আকর্ষণ বা বিকর্ষণ বলের মান সেটা কী হবে? আধান দুটোর যে গুণফল তার সমানুপাতিক। স্টেটমেন্টে পড়েছিলাম দুটো বিন্দু আধানের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বলের মান আধান দুটোর যে গুণফল তার সমানুপাতিক। তো এখানে আমরা সেটাকেই গাণিতিকভাবে প্রকাশ করছি যে আকর্ষণ বা বিকর্ষণ বলের মানটা আধান দুটোর যে গুণফল তার সমানুপাতিক, যখন কি R ধ্রুবক, অর্থাৎ যখন আধান দুটোর মধ্যে দূরত্বটা স্থির থাকছে সেক্ষেত্রে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বল আধান দুটোর গুণফলের সমানুপাতিক হবে। আবার কি হচ্ছে না, এদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক হবে। ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বলটার যে মান সেটা কি হবে? এদের যে দূরত্বের বর্গ সেটার ব্যস্তানুপাতিক, অর্থাৎ এদের মধ্যে যে দূরত্বটা আছে সেটা বর্গের ব্যস্তানুপাতিক হবে যখন Q1 আর Q2 ধ্রুবক। অর্থাৎ যদি আধান দুটোর পরিমাণটাকে আমরা চেঞ্জ না করি, সেম রেখে দিই, তাহলে এদের মধ্যে যদি দূরত্ব বাড়িয়ে দিই তাহলে এদের মধ্যে ক্রিয়াশীল বলটা মান কমে যাবে। আর এদের আধান দুটোর মধ্যে দূরত্ব কমিয়ে দিলে মানে কাছে নিয়ে এলে এদের মধ্যে ক্রিয়াশীল বলটার মানটা বেড়ে যাবে। সেটাকে আমরা এইভাবে গাণিতিকভাবে এই দুটোকে প্রকাশ করছি। এখন ভেদের নিয়ম অনুসারে কি হচ্ছে না, এই দুটোকে যদি আমরা একসাথে লিখি তাহলে কি হবে? F ভ্যারিজ as Q1 Q2 বাই R স্কোয়ার, যেখানে কি হচ্ছে Q1 Q2 R প্রত্যেকেই এখন পরিবর্তনশীল হতে পারবে। ঠিক আছে, সেই পরিবর্তনশীল হলেও সেটা আমরা এর সঙ্গে সম্পর্ক নির্ণয় করতে পারবো। এখন এটাকে যদি একটা ইকুয়েশন বানাতে হয় তাহলে আমাদের কি করতে হবে? একটা ধ্রুবক নিয়ে আসতে হবে। এই ধ্রুবক নিয়ে এলে কী হয়ে যাবে? এই সমানুপাতিক চিহ্নটা সমান হয়ে যাবে। তখন আমরা ফর্মুলা পাচ্ছি কি F ইকুয়াল টু K ইন্টু Q1 Q2 বাই R স্কোয়ার,
যেটা হচ্ছে কি না কুলম্বের সূত্রের গাণিতিক রূপ। এখানে কে হচ্ছে একটা সমানুপাতিক ধ্রুবক। কে কি করছে না স্থির তড়িৎ ধ্রুবক বা কুলম্ব ধ্রুবকও বলা হচ্ছে, এবং এর মানটা পারিপার্শ্বিক মাধ্যম এবং একক পদ্ধতি এই দুটোর ওপরই নির্ভরশীল। একটু আগে আমরা বলেছিলাম কি না এই যে কুলম্বের ক্ষেত্রে যে আকর্ষণ বা বিকর্ষণ বল পাচ্ছি সেটা কোন মাধ্যমের মধ্যে অবস্থিত তার প্রকৃতির ওপরে নির্ভর করে। সেটা নির্ধারণ করছে কে না কে ধ্রুবক, অর্থাৎ স্থির তারিখ ধ্রুবক বা কুলম্বের ধ্রুবক সেটা নির্ধারণ করতে সাহায্য করছে। এছাড়া কোন একক পদ্ধতিতে পরিমাপ করা হচ্ছে তার উপরেও কে এর মানটা নির্ভর করবে। কুলম্বের সূত্রটা কি না কেবলমাত্র বিন্দু আধান এবং স্থির তারিতিক যে আধানগুলো হয় তাদের ক্ষেত্রে প্রযোজ্য, কোনো রকম গতিশীল আধানের ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে না। এখন আধান দুটো যদি শূন্য স্থানে থাকে তাহলে সিজিএস পদ্ধতিতে কে এর মান হবে কত? 1। তাহলে কুলম্বের সূত্র সমীকরণটা কি হবে? F = Q1 Q2/r²। এখানে ধ্রুবক কে এর মানটা এখানে 1 বসিয়ে দিচ্ছি। কেন? কারণ শূন্য স্থানে থাকলে সিজিএস পদ্ধতিতে মান 1 হয়, তাই এখানে 1 বসালে এটা F = Q1 Q2/r²। আর যদি Q1 Q2 দুটোরই মান যদি Q হয় আর দূরত্ব যদি 1 সেন্টিমিটার হয়ে যায়, এখানে F এর মানটাকে 1 ধরে নিচ্ছি, তাহলে কি হচ্ছে আমরা Q² মানে 1 পাচ্ছি, মানে Q এর ভ্যালু প্লাস বা মাইনাস 1 হবে। অর্থাৎ আধানগুলো একক আধান থাকছে এবং সেটা ধনাত্মকও হতে পারে ঋণাত্মকও হতে পারে। তড়িৎ আধানের একক, তাহলে সিজিএস পদ্ধতিতে কি হয়? তড়িৎ আধানের এককটা হয় ESU বা এটাকে স্ট্যাট কুলম্ব বলা হয়। এসআই পদ্ধতিতে তড়িৎ আধানের যে একক সেটাকে আমরা বলি কি? কুলম্ব। আর এই এসআই এবং সিজিএস পদ্ধতিতে তড়িৎ আধানের যে এককের মধ্যে সম্পর্কটা কি? সেটা হচ্ছে এসআই পদ্ধতির 1 কুলম্ব, মানে সিজিএস পদ্ধতিতে হচ্ছে 3 × 10⁹ ESU বা 3 × 10⁹ স্ট্যাট কুলম্ব। ঠিক যেমন আমরা মিটার আর কিলোমিটারের মধ্যে সম্পর্ক দেখি যে 1 কিলোমিটার সমান কত হয়? 1000 মিটার। ঠিক সেরকমভাবে এটা হচ্ছে এসআই আর সিজিএস পদ্ধতিতে যে একক তড়িৎ আধানের সেটার মধ্যে সম্পর্ক, অর্থাৎ 1 কুলম্ব মানে যা বোঝাচ্ছে যত মান বোঝায় 3 × 10⁹ ESU মানে সিজিএস পদ্ধতিতেও তড়িৎ আধানের ঠিক তত পরিমাণ মানকে বোঝাচ্ছে। একটা ইলেকট্রনের আধানের মান আমরা কত ধরি? এগুলো আমাদের একটু মনে রাখতে হবে ইনফরমেশনগুলো। ইলেকট্রনের আধানের মানটা হচ্ছে 1.6 × 10⁻⁹ কুলম্ব। তো আধানের একক হচ্ছে আমরা এসআই পদ্ধতিতে এখানে বলছি কুলম্ব, তাহলে ইলেকট্রনের আধানটা আমরা কুলম্ব এককে লিখেছি। এখন যেহেতু ইলেকট্রনটা নেগেটিভ চার্জ থাকে তাই আমরা এর আগে একটা মাইনাস সাইন দিয়েছি। ঠিক একইভাবে প্রোটনের ক্ষেত্রেও আধান কত হয় না, এটা হয় পজিটিভ সাইন, কিন্তু সেম হবে, আধানের মানটা সেম হয়, প্লাস 1.6 × 10⁻⁹ কুলম্ব হয়। এখন আমরা যে সিজিএস পদ্ধতিতে পেয়েছি একক ESU বা স্ট্যাট কুলম্ব, সেটার সংজ্ঞাটা কি সেটা আমরা দেখব। অর্থাৎ 1 ESU বা 1 স্ট্যাট কুলম্ব বলতে কি বোঝায়? তো যদি দুটো সমপরিমাণ বিন্দু আধানকে শূন্যস্থান বা বায়ু মাধ্যমে 1 সেন্টিমিটার দূরে আমরা রেখে দিই, তাহলে কী দেখব যে যদি এরা পরস্পরকে একডাইন বল প্রয়োগ করে এদের মধ্যে, অর্থাৎ যদি সমজাতীয় আধান হয় তাহলে একডাইন বল প্রয়োগ করে বিকর্ষণ করবে, দূরে ঠেলে দেবে, আর যদি বিপরীত আধান হয় তাহলে কী করবে? 1 সেন্টিমিটার দূরে থাকা অবস্থায় যদি এরা একে অপরকে একডাইন বল দিয়ে আকর্ষণ করে, তবে প্রতিটি বিন্দু আধানকে আমরা 1 ESU আধান বা 1 স্ট্যাট কুলম্ব বলবো। ঠিক আছে, তো স্ট্যাট কুলম্বকে কি না গাউসীয় পদ্ধতিতেও তড়িৎ আধান বলা হয়, অর্থাৎ এই সিজিএস পদ্ধতিটাকে আর এক রকমভাবে গাউসীয় পদ্ধতি বলছে। তো এই পদ্ধতিতেও আমরা তড়িৎ আধানটাকে ESU বা স্ট্যাট কুলম্ব বলছি। এবার হচ্ছে বায়ু মাধ্যমে কে এর মান কত হয় না? 1.000528 20°C উষ্ণতাতে হচ্ছে। অর্থাৎ যদি দুটো আধানের মধ্যে এই স্থানগুলোতে যদি বায়ু থাকে, ঠিক আছে, বায়ু পূর্ণ থাকে, তাহলে কি হচ্ছে না বায়ু মাধ্যমে আমরা এটার কে এর মান ধরছি 1। ঠিক আছে, এটা হচ্ছে সিজিএস পদ্ধতিতে করছি। এবার আমরা দেখব 1 কুলম্ব আধান কাকে বলছে। কুলম্ব আমরা পড়েছি কি এসআই পদ্ধতিতে আমরা এটাকে কুলম্ব বলছি। তাহলে 1 কুলম্ব বলতে আমরা কি বুঝবো না দুটো সমপরিমাণ বিন্দু আধান, দুটো একই পরিমাণ বিন্দু আধান, এদেরকে যদি আমরা 1 মিটার দূরত্বে রাখি, এদেরকে যদি আমরা 1 মিটার ডিস্ট্যান্সে রেখে দিই, তাহলে কি হবে? যদি এরা পরস্পরকে 9 × 10⁹ নিউটন বল প্রয়োগ করে, যদি বিপরীত আধান হয় তাহলে এরা একে অপরকে আকর্ষণ করবে কততে? 9 × 10⁹ নিউটন এই বল দিয়ে যদি একে অপরকে আকর্ষণ করে,
তাহলে আমরা কি বলবো, প্রত্যেকটা বিন্দু আধান অর্থাৎ এই বিন্দু আধান বা এই বিন্দু আধান এগুলো প্রত্যেকটাকে আমরা কত করে বলবো, প্রত্যেকটারই মান হচ্ছে 1 কুলম্ব। তাহলে 1 কুলম্ব আধানকে যদি আমরা 1 মিটার দূরত্বে রাখি তাহলে এদের মধ্যে ক্রিয়াশীল যে আকর্ষণ বা বিকর্ষণ বল সেটার মান কত হবে, 9 × 10⁹ নিউটন। এসআই পদ্ধতিতে পুরো পরিমাপটা আমরা বললাম। ঠিক একই জিনিস আমরা একটু আগে পড়লাম কিসে, না ইএসইউ বা স্ট্যাট কুলম্বের ক্ষেত্রে। অর্থাৎ যদি এদের মধ্যে 1 সেন্টিমিটার দূরত্ব থাকে আধান দুটোর মধ্যে এবং এদের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বলটাও যদি 1 ডাইন হয় তাহলে কি হবে, না এটাও 1 কুলম্ব আধান হবে, এটাও 1 কুলম্ব আধান হবে এবং এদের মধ্যে ডিস্টেন্সটা কত বললাম, 1 সেন্টিমিটার হবে। তো এগুলো হচ্ছে আমরা এই যে কুলম্ব, তারপরে ইএসইউ বা স্ট্যাট কুলম্ব যেগুলো একক পড়লাম তড়িৎ আধানের, সেগুলোকে কীভাবে আমরা ডেফিনেশন বা সংজ্ঞা লিখব। তো এসআই পদ্ধতিতে যে আমরা স্থির তারিতিক ধ্রুবক ধরছি কে, সেটার মান এসআই পদ্ধতিতে আমরা সবসময় নেব কি 9 × 10⁹ একক। এসআই পদ্ধতিতে কে এর এককটা আমরা নির্ণয় করতে পারবো কি করে নির্ণয় করব, না আমরা কুলম্বের সূত্র জানি যে F = K × Q1Q2/r²। তাহলে কে মানে কি লিখব, আরটা এদিকে চলে এলে ওপরে চলে আসবে, গুণ হয়ে যাবে, আর ওপরে Q1 Q2 গুণ হয়ে আছে লবে, নিচে এলে এখানে সাইন ইকুয়াল টুর অপোজিট সাইডে এলে এটা কি হয়ে যাবে, হরে চলে আসছে। তার মানে কে এর মান পাচ্ছি কত, F_r² / Q1 × Q2। এই সমীকরণটাতে এবার ডান পক্ষের রাশিগুলোর একক মানে F এর একক, r² এর একক, Q1 আর Q2 মানে দুটোর হচ্ছে তড়িৎ আধানের এককের স্কোয়ার, এগুলো সব যদি আমরা বসিয়ে দিই তাহলে আমরা কে এর একক কত হবে সেটা পেয়ে যাব। যেমন বলের একক F এর একক হচ্ছে নিউটন এসআই পদ্ধতিতে দেখতে গেলে, আর এখানে হচ্ছে কি r² মানে দূরত্বের একক মানে হচ্ছে কি মিটার স্কোয়ার, তাহলে নিউটন মিটার স্কোয়ার, আর নিচে দুবার কুলম্ব গুণ হয়ে আছে তাহলে নিউটন মিটার স্কোয়ার পার কুলম্ব স্কোয়ার। এটাকে আমরা এরকমভাবে সিম্পলিফাইড ফর্মে লিখতে পারি, নিউটন মিটার স্কোয়ার কুলম্ব টু দি পাওয়ার -2 মানে নিউটন মিটার স্কোয়ার পার কুলম্ব স্কোয়ার। এসআই পদ্ধতিতে বলের একক যেহেতু নিউটন তাই এখানে আমরা n বসিয়েছি, দূরত্বের একক যেহেতু মিটার এখানে m বসিয়েছি, আর আধানের একক হচ্ছে কুলম্ব তাই এখানে c বসিয়েছি, তাই নিউটন মিটার স্কোয়ার পার কুলম্ব স্কোয়ার। এটা হচ্ছে আমাদের কিসের একক আসছে, কে অর্থাৎ স্থির তারিতিক ধ্রুবক যেটা তার একক আসছে। এবার আসছে তড়িৎ আধানের কোয়ান্টায়ন বা কোয়ান্টাইজেশন অফ চার্জ। তড়িৎ আধানের কোয়ান্টায়ন একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট যেটা আমাদের পরবর্তীকালে তড়িৎ প্রবাহ মাত্রা বুঝতেও আমাদের হেল্প করবে। কোনো একটা আহিত বস্তু আছে তাতে উপস্থিত মোট তড়িৎ আধানের পরিমাণ সবসময় ইলেকট্রনের আধানের পূর্ণ সংখ্যা সরল গুণিতক হবে। এই ঘটনাকে আধানের কোয়ান্টায়ন বলা হয়। অর্থাৎ কখনোই ইলেকট্রন সংখ্যা ভগ্নাংশ রূপে থাকতে পারবে না, যে কোনো পদার্থের মধ্যে ইলেকট্রন সবসময় পূর্ণ সংখ্যার আকারে থাকবে, অর্থাৎ 1টা 2টো 10টা 50টা এরকম, মানে 50.5 বা 20⁻³ এরকম পরিমাণে, মানে ভগ্নাংশ পরিমাণ বা দশমিক সংখ্যার ভিত্তিতে কিন্তু কখনোই ইলেকট্রনের সংখ্যা আমরা কাউন্ট করতে পারি না। সবসময় পূর্ণ সংখ্যা রেসপেক্টে আমাদের ইলেকট্রন সংখ্যা কোনো বস্তুর মধ্যে কাউন্ট করতে হয়। এই জন্যেই মোট কোনো একটা পদার্থের তড়িৎ আধান যদি কিউ হয় তাহলে আমরা কি বলবো, তাতে n সংখ্যক ইলেকট্রন থাকলে n × e অর্থাৎ n সংখ্যক মোট ইলেকট্রনের আধান মিলে ওই পদার্থটার মধ্যে তড়িৎ আধান সৃষ্টি করেছে কিউ পরিমাণ তড়িৎ আধান। তো এই ফর্মুলাটা আমাদের মনে রাখতে হবে যে বস্তুর আধান, কোনো বস্তুর মধ্যে যে মোট আধান সেটা অ্যাকচুয়ালি কি না ইলেকট্রনের আধান এবং কতগুলো ইলেকট্রন আছে সেই পূর্ণ সংখ্যা দিয়ে ইলেকট্রনের আধানকে গুণ করলে যেটা হবে সেটাই হচ্ছে বস্তুর মধ্যে উপস্থিত মোট আধানের পরিমাণ। এরপরে আসছি আমরা তড়িৎ বিভব বা ইলেকট্রিক পোটেনশিয়াল। তড়িৎ বিভব কি না কোনো একটা তড়িৎগ্রস্ত বস্তুর এমন এক তড়িৎ অবস্থা বোঝায় যা তড়িৎ আধানের প্রবাহের বা স্থানান্তরের অভিমুখকে নিয়ন্ত্রণ করে। এবার আস্তে আস্তে আমরা স্থির তড়িতের ধারণা থেকে বেরিয়ে এসে এবার আমরা সেই আধানগুলো কীরকমভাবে মুভ করতে পারবে, কোন দিকে যাবে এবং কোন প্যারামিটারের থ্রু আমরা সেটা জাজ করব, সেটা আমরা তড়িৎ বিভবের থেকে সেই আইডিয়াটা পাচ্ছি। একটা তড়িৎ অবস্থা, তড়িৎ বিভব মানে কি একটা এমন তড়িৎ অবস্থা, এই তড়িৎ অবস্থাটা ডিসাইড করে দেবে, মানে তড়িৎ বিভবটাই ডিসাইড করে দেবে যে আধানটা কোন দিকে প্রবাহিত হবে, এদিক থেকে এদিকে প্রবাহিত হবে না এদিক থেকে এদিকে প্রবাহিত হবে, সেটা তড়িৎ বিভব ডিসাইড করবে।
তড়িৎ বিভবের মান ঠিক করে দেবে বস্তুটা অন্য বস্তু থেকে আধান গ্রহণ করবে না অপর কোনো বস্তুকে আধান ছেড়ে দেবে। তড়িৎ বিভবটা আরও ডিটেলসে বুঝতে গেলে আমাদের আরেকটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে এই বিভব, তড়িৎ বিভবটা কত রকমের, সেটা হচ্ছে উচ্চ বিভব আর নিম্ন বিভব। তো এই উচ্চ আর নিম্ন বিভবটা কি? যে বিশেষ তড়িৎ অবস্থায় কোনো বস্তু ধনাত্মক আধান বর্জন ও ঋণাত্মক আধান গ্রহণে সক্ষম তাকে উচ্চ বিভব বলছে। তো যদি দুটো বস্তু থাকে এবং তাদেরকে যদি কোনো একটা পরিবাহী তার দিয়ে যুক্ত করা হয় এবং এদের মধ্যে একটাতে ধনাত্মক আধানের আধিক্য বেশি আছে আর একটাতে ঋণাত্মক আধান বেশি আছে, তাহলে কী হবে না, ধনাত্মক আধানগুলো পরিবাহী তারের মাধ্যমে ঋণাত্মক আধানের দিকে যাবে এবং ঋণাত্মক আধানগুলো কী হবে, পরিবাহী তারের মাধ্যমে যেখানে ধনাত্মক আধানের আধিক্য বেশি সেদিকে আসছে। অর্থাৎ উচ্চ বিভব হচ্ছে যে যার মধ্যে ধনাত্মক আধানের আধিক্য বেশি এবং যার থেকে ধনাত্মক আধানটা বেরিয়ে যাবে। নিম্ন বিভব ঠিক এর উল্টো, অর্থাৎ তড়িৎ অবস্থার কারণে বস্তুর ধনাত্মক আধান গ্রহণ বা ঋণাত্মক আধান বর্জন করছে, অর্থাৎ যে ঋণাত্মক আধান বর্জন করছে, যে মাইনাসগুলোকে দিয়ে দিচ্ছে বা যে প্লাস গ্রহণ করছে, যে প্লাসগুলোকে গ্রহণ করছে, সে হচ্ছে নিম্ন বিভবে আছে। তাহলে যে প্লাস দিচ্ছে সে উচ্চ বিভবে আছে আর যে প্লাস নিচ্ছে সে নিম্ন বিভবে আছে, বা বলতে পারি যে মাইনাস দিচ্ছে সে নিম্ন বিভবে আছে আর যে মাইনাস নিচ্ছে সে আছে উচ্চ বিভবে। প্রচলিত রীতি অনুযায়ী তড়িৎ প্রবাহের অভিমুখ সর্বদা ইলেকট্রন অর্থাৎ ঋণাত্মক আধানে আহিত এর গতির অভিমুখের বিপরীত দিকেই ধরা হয়। আর আমরা বুঝতে পারছি যে যেদিকে ইলেকট্রন মানে নেগেটিভ আধানগুলো যেদিকে যাচ্ছে তার অভিমুখের বিপরীত দিকে হচ্ছে ধনাত্মক আধানের অভিমুখকে আমরা ধরছি। এবং এই বিভবের যে ধারণা সেটাকে আমরা জল ও তলের সঙ্গে খুব সহজে তুলনা করতে পারি। যেমন উঁচু জায়গায় রাখা জল আর নিচু জায়গায় রাখা একটা জলের পাত্র, এদের যদি সংযোগ বানানো হয় তাহলে কী হবে, উঁচু জায়গা থেকে জল সবসময় নিচের দিকেই প্রবাহিত হবে, কখনই নিচু জায়গা থেকে জল ওপরের দিকে প্রবাহিত হতে পারে না। ঠিক তেমনি তড়িৎ প্রবাহ সবসময় উচ্চ বিভব অঞ্চল থেকে নিম্ন বিভবের অঞ্চলের দিকেই হবে, কখনোই নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে তড়িৎ প্রবাহ হবে না, সেটা ইলেকট্রনের প্রবাহ হবে। এই জলের প্রবাহ যেমন উঁচু জায়গা থেকে নিচু জায়গার দিকে হচ্ছে। বিভব পার্থক্য, দুটো সমজাতীয় বা বিপরীত জাতীয় তড়িৎগ্রস্ত বস্তুর মধ্যে বিভবের যে পার্থক্য হয়, অর্থাৎ দুটো সমজাতীয় বা বিপরীত জাতীয় তড়িৎগ্রস্ত বস্তুর ক্ষেত্রে একটা বেশি বিভব আছে একটা কম বিভব আছে, তাহলে তাদের মধ্যে কী হবে, বিভব পার্থক্যের সৃষ্টি হবে। সেই বিভব পার্থক্যের জন্যই কি হচ্ছে না, একটা জায়গা থেকে আধানগুলো আরেকটা জায়গায় যেতে পারছে, যার ফলে কি হচ্ছে, তড়িৎ প্রবাহের সৃষ্টি হবে। বিভব পার্থক্যের জন্যই তড়িৎ প্রবাহের বা ইলেকট্রনীয় প্রবাহের সৃষ্টি হয়। আর আমরা কি বলেছি না, যেদিক দিয়ে ইলেকট্রনের প্রবাহ হয় তার ঠিক বিপরীত দিকে তড়িৎ প্রবাহ ঘটে। এখন কার্যের ধারণা থেকে বিভবের ধারণা আমরা দেখে নেব। সাধারণত আমরা কার্য বলতে কি বুঝি না, বাইরে থেকে কোনো কিছুকে প্রয়োগ করে মানে বল প্রয়োগ করে যখন আমরা বলের প্রয়োগবিন্দু সরণ ঘটাই, অর্থাৎ এক জায়গা থেকে অন্য জায়গায় সরিয়ে দিচ্ছি, তখন সেটাকে আমরা বলছি কৃতকার্য হচ্ছে। তো এখানে ওই কার্যের ওই ধারণাটাকে ইউজ করা হচ্ছে যে অসীম দূরত্ব থেকে কোনো একক ধনাত্মক তড়িতাধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কার্য করতে হয় তাকে তড়িৎ ক্ষেত্রে ওই বিন্দুতে তড়িৎ বিভব বলছে। অর্থাৎ একটা একক ধনাত্মক আধানকে অসীম দূরত্ব থেকে, মানে ধরে নিলাম এই দূরত্বটা অনেক বেশি, ঠিক আছে, তো সেটাকে যদি একটা নির্দিষ্ট বিন্দুতে আনতে, অর্থাৎ ওর এতটা ডিসপ্লেসমেন্ট বা সরণ ঘটাতে যে পরিমাণ কার্য করতে হচ্ছে, অর্থাৎ যে পরিমাণ বল প্রয়োগ করতে হচ্ছে যার ফলে যে এতটা সরণ ঘটছে, সেটাই হচ্ছে কৃতকার্য। তো যে কার্যটা করতে হচ্ছে সেই কার্যটাকে এখানে তড়িৎ বিভব হিসাবে আমরা ক্যালকুলেট করছি। একটা একক ধনাত্মক কিউ প্লাস একক আধানকে যদি আমরা তড়িৎ ক্ষেত্রে কোনো একটা বিন্দুতে আনতে ডব্লিউ পরিমাণ কার্য করি, ঠিক আছে, তো এখানে আধানটাকে আনতে এই বিন্দুতে অসীম দূরত্ব থেকে যদি ডব্লিউ পরিমাণ কার্য করা হয় তাহলে ওই বিন্দুর তড়িৎ বিভব কত হবে? তড়িৎ বিভব হচ্ছে যত পরিমাণ কার্য করা হচ্ছে তাকে সে আধানের পরিমাণটা দিয়ে যদি আমরা ভাগ করে দিই, অর্থাৎ বিভব এর মান, তড়িৎ বিভবের মান হচ্ছে কৃতকার্য বাই ওই আধানের পরিমাণ, তাহলে আমরা কত তড়িৎ বিভব সৃষ্টি হচ্ছে সেটা ক্যালকুলেট করতে পারবো। অর্থাৎ এই আধানটার ক্ষেত্রে অসীম দূরত্ব থেকে এই নির্দিষ্ট বিন্দুতে আনার জন্য যে কাজ আর এই আধানটার মান, এদের অনুপাত নিলে আমরা তড়িৎ বিভবের মান পেয়ে যাব। আর যেহেতু কৃতকার্য এবং আধান এই দুটোই হচ্ছে কি স্কেলার রাশি, তাই এদের অনুপাত দিয়ে তৈরি যে তড়িৎ বিভব, এই রাশিটাও কী হবে, একটা স্কেলার রাশি হবে। তড়িৎ বিভবের একক কি হয়, সিজিএস পদ্ধতিতে হচ্ছে ইএসইউ বা স্ট্যাট কুলম্ব,
আর এসআই পদ্ধতিতে তড়িৎ বিভবের একক হচ্ছে ভোল্ট, এটা ব্যবহারিক একক হিসাবেও পরিচিত। এখন সিজিএস আর এসআই এককের মধ্যে সম্পর্কটা কি না, এসআই পদ্ধতিতে ভোল্ট আর সিজিএস পদ্ধতিতে ইএসইউ। তো 1 ভোল্ট মানে হচ্ছে 1/300 ইএসইউ হয়, বা 1 ভোল্ট ইকুয়ালস টু 1/300 স্ট্যাট ভোল্ট হয়। অর্থাৎ 1 স্ট্যাট ভোল্ট বা 1 ইএসইউ এর মানে কি 300 ভোল্ট, এটা বোঝাচ্ছে। কোনো বিন্দুতে তড়িৎ বিভব 1 ভোল্ট, এটা বলতে কি বোঝায়? তো অসীম দূরত্ব থেকে 1 কুলম্ব আধানকে যদি ওই বিন্দুতে আনতে 1 জুল কাজ করতে হয়, তাহলে সেটাকে বলছে কি 1 ভোল্ট তড়িৎ বিভব। কারণ আমরা কৃতকার্যের সাহায্যে তড়িৎ বিভবের ধারণাটা এখানেই পড়লাম, যে অসীম দূরত্ব থেকে যখন কোনো একক ধনাত্মক আধানকে আনা হচ্ছে, তো 1 ভোল্ট কখন বলবে না, যখন 1 কুলম্ব আধানকে আনা হবে। ঠিক আছে, 1 কুলম্ব আধান, এখানে ধরে নিলাম 1 কুলম্ব আধান অসীম দূরত্বে আছে, সেটাকে যদি একটা নির্দিষ্ট বিন্দুতে আনতে 1 জুল পরিমাণ কার্য করতে হয়, অর্থাৎ অসীম দূরত্ব থেকে 1 কুলম্ব আধানকে আনতে যদি 1 জুল কার্য করতে হয়, তখন সেটাকে আমরা বলবো কি, সেই কৃতকার্যের পরিমাণটাকে আমরা তড়িৎ বিভব আকারে প্রকাশ করলে 1 জুল বা 1 কুলম্ব অর্থাৎ 1 ভোল্ট তৈরি হবে। অর্থাৎ কৃতকার্য হচ্ছে 1 জুল, আধান হচ্ছে 1 কুলম্ব, তাহলে এদের যে অনুপাত 1 জুল বা 1 কুলম্ব, সেটাই তৈরি করবে কি 1 ভোল্ট। এবার আমরা ভোল্ট আর ইএসইউর মধ্যে সম্পর্ক দেখলাম, সেই সম্পর্কটা প্রতিষ্ঠা করব কি করে সেটা একবার দেখে নিই ক্যালকুলেশনটা। তো এসআই এবং সিজিএস এককের মধ্যে যে সম্পর্ক, সেটা হচ্ছে প্রথমে আমাদেরকে তড়িৎ বিভবের যে মূল সূত্র সেটা জানতে হবে। অর্থাৎ তড়িৎ বিভব সমান কি, তড়িৎ বিভব মানে আমরা জানি কৃতকার্য বাই তড়িতাধান। তো তড়িৎ বিভব সমান কৃতকার্য বাই তড়িতাধান। তো এখানে কি হচ্ছে, এখন যদি আমরা এসআই পদ্ধতিতে দেখি, তাহলে 1 ভোল্ট সমান কত হবে, 1 ভোল্ট সমান 1 জুল বাই 1 কুলম্ব, তাই তো? সেটা আমরা এক্ষুনি এই ডেফিনেশনটাতে পড়লাম। এখন 1 জুল মানে এসআই পদ্ধতিতে 1 জুল মানে সিজিএস পদ্ধতিতে কত হয়, 10⁷ আর্গ হয়। আবার এসআই পদ্ধতিতে 1 কুলম্ব মানে কি হয়, সিজিএস পদ্ধতিতে 3 × 10⁹ ইএসইউ, যেটা আমরা কুলম্বের সূত্র পড়ার সময় সিজিএস এবং এসআই পদ্ধতিতে যে তড়িৎ আধানের সম্পর্ক সেখান থেকে পেয়েছিলাম, 1 কুলম্ব মানে 3 × 10⁹ ইএসইউ। তো আমরা সেটা এখানে বসিয়েছি, এসআই থেকে সিজিএসে কনভার্ট করে 3 × 10⁹ ইএসইউ। এখন 1 জুল বা 1 কুলম্ব মানে 10⁷ আর্গ বাই 3 × 10⁹ ইএসইউ, সেটা আমরা সিজিএস পদ্ধতিতে পেয়ে গেছি। এখন যদি এটা ক্যালকুলেশন করা হয়, তাহলে কী হবে, 10⁷ আর 10⁹ এ দুটো ক্যান্সেল আউট হয়ে গিয়ে এটা হয়ে যাবে 10⁻², আর এটা হয়ে যাচ্ছে কি আর্গ পার ইএসইউ। আর্গ পার ইএসইউকে বলা হচ্ছে কি ইএসইউ বিভব বা স্ট্যাট ভোল্ট। আর এখানটায় হয়ে যাচ্ছে তার মানে 1 ভোল্ট সমান 1/300 ইএসইউ বিভব, দ্যাট ইজ 1 ইএসইউ বিভব সমান কত হচ্ছে 300 ভোল্ট, বা 1 স্ট্যাট ভোল্ট ইকুয়াল টু 300 ভোল্ট। এইভাবে আমরা এই সম্পর্কটা পেয়ে যাচ্ছি যে ভোল্ট আর ইএসইউ বা স্ট্যাট ভোল্টের মধ্যে কী সম্পর্ক। তড়িৎ ক্ষেত্র বা ইলেকট্রিক ফিল্ড, একটা আধানকে কোনো স্থানে রাখলে তার চারপাশে একটা এমন ক্ষেত্র বা অঞ্চল তৈরি হয় যেখানে আর অন্য কোনো আধানকে রাখলে সেই আধানটা একটা তড়িৎ বল অনুভব করে, ওই নির্দিষ্ট অঞ্চলটাকে বলা হচ্ছে তড়িৎ ক্ষেত্র। তো যদি এখানে কোনো একটা আধান ধরে নাও রাখা আছে, একটা নির্দিষ্ট আধান, তো কী হয়, এই আধানটা তার চারিপাশে একটা এমন ক্ষেত্র তৈরি করবে যে এই আধানটার একটা নির্দিষ্ট অঞ্চলের মধ্যে যদি অন্য কোনো একটা আধানকে আনা হয়, যেমন বিপরীত আধানগ্রস্ত কিছুকে যদি আনা হয়, তাহলে কী হবে, এটা পজিটিভ আধানটা এই ক্ষেত্রের মধ্যে যদি বিপরীত আধানটা চলে আসে তাহলে একে আকর্ষণ করবে, বা যদি আর একটা পজিটিভ আধানকে যদি এই পজিটিভ আধানটার ক্ষেত্রের মধ্যে নিয়ে আসা হয়, তাহলে কী করবে, একে ঠেলে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করবে। তো যে রিজিয়নটার মধ্যে মানে যে অঞ্চলটা অবধি এই আধানটার একটা আকর্ষণ বা বিকর্ষণ বলের ক্ষেত্রটা কাজ করছে, সেই ততটা অঞ্চলকে বলা হচ্ছে কি এই আধানটার ক্ষেত্রে একটা তড়িৎ ক্ষেত্র বা ইলেকট্রিক ফিল্ড। এখন আমরা তড়িৎ বিভবের ব্যাপারে পড়েছিলাম। তো তড়িৎ বিভবের ক্ষেত্রে একটা জিনিস পড়েছিলাম কি না, সবসময় উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যাবে। এটা হচ্ছে কি না, উচ্চ বিভব হচ্ছে শুধু ধনাত্মক আধান, নিম্ন বিভব যদি ঋণাত্মক আধান হয় তাহলে কী হবে, উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে তড়িৎ প্রবাহ হবে। আবার উচ্চ বিভব ধনাত্মক আধান, নিম্ন বিভবটা যদি নিস্তড়িত হয় সেক্ষেত্রেও ধনাত্মক আধানগুলো প্রবাহ দেখা যাবে। অর্থাৎ এটা একটা ধনাত্মক আধানগুলো উচ্চ বিভব আর ঋণাত্মক নিস্তড়িত কণাগুলো শূন্য বিভবটাও একটা নিম্ন বিভব হিসেবে কাজ করবে। আবার কী হচ্ছে না, অনেক সময় শূন্য বিভব বা নিস্তড়িত কণাটা কী হচ্ছে, আর নিম্ন বিভব যদি থাকে, অর্থাৎ ঋণাত্মক কণার যদি একটা
সিস্টেম থাকে, তাহলে সেক্ষেত্রে কী হচ্ছে না, শূন্য বিভব থেকে ধনাত্মক আধানগুলো নিম্ন বিভবের দিকে যাবে, সেক্ষেত্রে একটা তড়িৎ প্রবাহ দেখা যাবে। তাহলে এই 3 রকমের বিভব পার্থক্য আমরা দেখতে পাবো। পৃথিবীর তড়িৎ বিভবের মানটাকে শূন্য ধরা হয়। একটা বস্তু ধনাত্মক তড়িৎগ্রস্ত বলতে বোঝাচ্ছে কি না, বস্তুটার বিভব পৃথিবীর বিভবের তুলনায় বেশি। এবং একটা বস্তু যদি ঋণাত্মক তড়িৎগ্রস্ত হয়, তাহলে সেক্ষেত্রে কি বোঝায় না, বোঝায় যে বস্তুটার বিভব পৃথিবীর বিভবের তুলনায় কম হচ্ছে। কার্যের ধারণা থেকে আমরা বিভবের ধারণা আগে জেনেছি, এবার কার্যের ধারণা থেকে কিভাবে বিভব প্রভেদের ধারণাটা আসছে সেটা এবার আমরা দেখব। দুটো বিন্দুর মধ্যে বিভব পার্থক্য হচ্ছে একটা বিন্দু থেকে অপর একটা বিন্দুতে একক ধনাত্মক আধান নিয়ে যেতে যে পরিমাণ কৃতকার্য করা হচ্ছে সেটা পরিমাণের সঙ্গে সমান। অর্থাৎ যদি আমি দুটো বিন্দু ধরে নিই, আর এবং এস দুটো বিন্দু আছে এখানে, আর বিন্দু আর এস বিন্দু, এবং দুটো বিন্দুতে বিভব আছে। আর বিন্দুতে বিভব হচ্ছে কত, ভিআর, এবং এস বিন্দুতে বিভব কত, ভিএস। অসীম দূরত্ব থেকে একটা একক ধনাত্মক আধানকে আর বিন্দুতে যদি আনতে হয়, অসীম দূরত্ব থেকে একটা একক ধনাত্মক আধানকে আর বিন্দুতে আনতে কৃতকার্য আমি ধরে নিচ্ছি ভিআর, তাই তো। অসীম দূরত্ব থেকে প্রথমে একটা একক ধনাত্মক আধানকে আমরা আর বিন্দুতে নিয়ে এলাম, সেটা হয়ে গেল ভিআর, এবং এস বিন্দুতে আনতে কৃতকার্য হচ্ছে ভিএস। এবং অসীম দূরত্ব থেকে একটা একক ধনাত্মক আধানকে এস বিন্দুতে আনতে যে কৃতকার্য হচ্ছে সেটা হচ্ছে ভিএস, সেটা আমরা একটু আগেই তড়িৎ বিভবের সংজ্ঞা অনুযায়ী পাচ্ছি। এখন একক ধনাত্মক আধানটাকে আর থেকে এবার এস বিন্দুতে, তো প্রথমে আমি অসীম দূরত্ব থেকে একটা একক ধনাত্মক আধানকে আর বিন্দুতে নিয়ে এলাম, এবং এই আর বিন্দু থেকে এবার একক ধনাত্মক আধানটাকে এবার আমি নিয়ে আসছি কোথায়, এস বিন্দুতে নিয়ে আসতে চাইছি। এক্ষেত্রে কৃতকার্য কত হচ্ছে না, এই দুটোর যে বিভব পার্থক্য, এদের মধ্যে যে বিভব পার্থক্য সেটাই হচ্ছে কৃতকার্য। অর্থাৎ আর বিন্দু থেকে এস বিন্দুতে ওই একক ধনাত্মক আধানটাকে আনতে যে কৃতকার্য সেটা হচ্ছে কি ভিএস মাইনাস ভিআর, অর্থাৎ দুটো বিন্দুর বিভবের পার্থক্য। সেটাকে আমি সংক্ষেপে কি লিখছি, ভি সাবস্ক্রিপ্ট এস আর। এখানে ভি সাবস্ক্রিপ্ট এস আর, এটার মানে হচ্ছে এস এবং আর বিন্দুর মধ্যে বিভব প্রভেদ। এখন যদি আমরা কিউ পরিমাণ আধানকে আর থেকে এস বিন্দুতে নিয়ে যেতে চাই, ঠিক আছে, এটা তো আমরা প্রথমে বললাম একক ধনাত্মক আধানকে আমরা অসীম দূরত্ব থেকে নিয়ে আসছি, দিয়ে এখানে আর বিন্দুতে রাখছি। এখন একক ধনাত্মক আধানের বদলে যদি কিউ পরিমাণ আধানকে নিয়ে আসি, প্লাস কিউ বা মাইনাস কিউ পরিমাণ আধানকে যদি আমরা আর বিন্দু থেকে এস বিন্দুতে নিয়ে যাই, সেক্ষেত্রে কত কৃতকার্য হবে, সেক্ষেত্রে হচ্ছে আগে ছিল কত একক ধনাত্মক আধান, তার জন্য বিভবের মান কত ছিল, কৃতকার্য বাই আধানের পরিমাণ 1 ছিল। এখন কত হচ্ছে, কৃতকার্য বাই আধানের পরিমাণ কত হয়ে যাবে, বাই কিউ। তার মানে কৃতকার্য সমান কত হচ্ছে, আর থেকে এস বিন্দুতে নিয়ে যেতে যে কৃতকার্য সেটা হচ্ছে কিউ ইন্টু ভিএস মাইনাস ভিআর। পড়েছিলাম কি, তড়িৎ বিভব মানে কৃতকার্য বাই আধান, তড়িৎ বিভব মানে কৃতকার্য বাই আধান। যখন একক ধনাত্মক আধানকে আনা হচ্ছিল তখন এটার মান 1 হয়ে যাচ্ছিল, কৃতকার্য ডব্লিউ, এটার মান 1, আর তড়িৎ বিভব ছিল কত, ভিএসআর। এখন কত হচ্ছে, কিউ পরিমাণ আধানকে নিয়ে আসছি, তাই কৃতকার্য ডব্লিউ, আধানের পরিমাণ কিউ, আর এটা হচ্ছে ভিএসআর। তার মানে কৃতকার্যের মান এখান থেকে কত পাচ্ছি, কিউটা এদিকে এলে গুণ হয়ে যাচ্ছে, তার মানে কিউ ইন্টু ভি সাবস্ক্রিপ্ট এস আর, এটাই আমরা পেলাম। অর্থাৎ আমরা বলতে পারি ভি সাবস্ক্রিপ্ট এস আর, অর্থাৎ আর বিন্দু থেকে এস বিন্দুতে আধানটা নিয়ে যেতে এস আর আর বিন্দুর মধ্যে যে বিভব পার্থক্য সেটা হচ্ছে কত, এই W1 পরিমাণ কৃতকার্যকে যে পরিমাণ আধানকে এখান থেকে এখানে ট্রান্সফার করা হয়েছে আর থেকে এসে, সেটা দিয়ে ভাগ করতে হবে, তাহলে আমরা পেয়ে যাচ্ছি এটা। তাহলে আমাদের যদি কৃতকার্যের মান বার করতে বলে, তাহলে আমরা কৃতকার্য সমান আধান ইন্টু বিভব পার্থক্য করব, আর যদি বিভব পার্থক্য বার করতে বলে তাহলে কৃতকার্য বাই আধান করে দেবো। অর্থাৎ এই দুটো ফর্মুলা দিয়ে আমরা ক্যালকুলেশন করতে পারবো। বিভবের ক্ষেত্রে যেরকম আমরা একক দেখেছিলাম, ঠিক একইভাবে বিভব প্রভেদের ক্ষেত্রেও সিজিএস পদ্ধতিতে হচ্ছে ইএসইউ বিভব, এবং সেটার সংজ্ঞা আছে একটা, যেমন তড়িৎ ক্ষেত্রে অবস্থিত একটা বিন্দু থেকে অপর একটা বিন্দুতে 1 ইএসইউ ধনাত্মক আধানকে নিয়ে যেতে তড়িৎ ক্ষেত্রের মধ্যেই আছে দুটো। এবার আর বিন্দু থেকে যদি এস বিন্দুতে আমাদেরকে 1 ইএসইউ ধনাত্মক আধানকে নিয়ে যেতে হয়, তাহলে সেক্ষেত্রে যদি 1 আর্ক পরিমাণ কাজ করতে হয়, তাহলে কী হবে না, ওই দুই বিন্দুর বিভব প্রভেদকে বলা হবে 1 ইএসইউ বিভব। এসআই পদ্ধতিতে বিভব প্রভেদের একক
তড়িৎ আধানের পরিমাণ এসআই পদ্ধতিতে হচ্ছে কুলম্ব, আর কৃতকার্যের পরিমাণ এসআই পদ্ধতিতে হচ্ছে জুল এককে পরিমাপ করা হয়। তাহলে বিভব প্রভেদ কত হবে এখানে? বিভব প্রভেদ হচ্ছে 1 কুলম্ব পরিমাণ তড়িৎ আধান, ঠিক আছে, 1 কুলম্ব পরিমাণ তড়িৎ আধানকে যদি আর থেকে এস বিন্দুতে নিয়ে যেতে 1 জুল পরিমাণ কাজ করতে হয়, তাহলে বিভব প্রভেদের মান কত হবে? 1 জুল বাই 1 কুলম্ব, ঠিক আছে, অর্থাৎ 1 জুল বাই 1 কুলম্বকে 1 ভোল্টও বলা হয়, জুল বাই কুলম্ব ভোল্ট। সুতরাং আমরা বলতে পারি এসআই পদ্ধতিতে যে বিভব প্রভেদ তার একক হচ্ছে ভোল্ট। এখানে ভোল্টের সংজ্ঞাটাও দেওয়া আছে। ঠিক আগে তড়িৎ বিভবের ক্ষেত্রে যেরকম এসআই এবং সিজেস পদ্ধতির মধ্যে এককের সম্পর্ক দেখেছিলাম, 1 ESU সমান 300 ভোল্ট, এখানেও ঠিক তাই, 1 ESU মানে 300 ভোল্ট হবে বিভব প্রভেদের ক্ষেত্রে। তড়িৎ চালক বল, আমরা এমনিতে পদার্থবিজ্ঞানে বা বলবিজ্ঞানে বলের ব্যাপারে পড়েছি, অর্থাৎ যেটা বাইরে থেকে প্রয়োগ করে কোনো বস্তুর যেমন অবস্থার পরিবর্তন করা হয় বা পরিবর্তনের চেষ্টা করা হয়। যেমন আমরা দেখতে পাচ্ছি যে এখানে বাইরে থেকে প্রয়োগ করে এখানে বস্তুটাকে গতিশীল করা হচ্ছে, অর্থাৎ এটা হচ্ছে একটা বল যেটা বাইরে থেকে প্রয়োগ করা হচ্ছে, যার ফলে বস্তুটা গতিশীল হচ্ছে বা এটাকে টানা হচ্ছে। এটাও এক ধরনের বল, যেভাবে এটাকে গতিশীল করা হচ্ছে। অথবা কোনো গতিশীল বস্তুকে যদি থামানোর চেষ্টা করা হয় সেক্ষেত্রেও বল প্রয়োগ করা হয়। এখন তড়িৎ বিজ্ঞানে তড়িৎ প্রবাহ মাত্রা সৃষ্টি করার জন্য বা প্রবাহ বজায় রাখার জন্য একটা বলের প্রয়োজনীয়তার কথা ভাবা যায়, কারণ এক্ষেত্রে তড়িৎ প্রবাহ চলছে, তার মানে কেউ তো চালাচ্ছে জিনিসটা, অর্থাৎ বাইরে থেকে কিছু একটা প্রযুক্ত করে সেটাকে সচল করা হচ্ছে, সেটাকে কল্পনা করা হচ্ছে যে তার মানে নিশ্চয়ই যেমন বল প্রয়োগ করে বস্তুর অবস্থার পরিবর্তন করা হচ্ছে, বাইরে থেকে কিছু প্রয়োগ করে তড়িৎটাকেও প্রবাহিত করা হচ্ছে, একেই তড়িৎচালক বল হিসেবে ধরা হয়। ঠিক আছে, তো তড়িৎচালক বল হচ্ছে একটা কনসেপ্ট, একটা ধারণা, যেটাকে ইলেকট্রোমোটিভ ফোর্সও বলা হয়। তড়িৎ কোষ এটা হচ্ছে এমন একটা ব্যবস্থা যেখানে কোনো যন্ত্রের সাহায্য ছাড়াই অন্য কোনো শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করা যায়। তো তড়িৎ কোষ কী না, তড়িৎ কোষ হচ্ছে একটা তড়িৎ উৎস হিসেবে কাজ করে। তড়িৎ কোষ হচ্ছে যেটাকে আমরা তারের সঙ্গে সংযোগ করে কোনো তড়িৎ বর্তনীতে যদি কানেকশন করি, তাহলে কী করবে, সেটা তড়িৎ প্রবাহ মাত্রা সৃষ্টি করছে এবং যে তড়িৎ বর্তনীতে থাকা যে যন্ত্রাংশ সেগুলোকে তড়িতের মাধ্যমে সচল রাখছে। তো তড়িৎ কোষে রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। তার মানে তড়িৎ কোষ কী করছে, এক রকমের রাসায়নিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করছে, দিয়ে সেখানে তড়িৎ প্রবাহ মাত্রাকে সার্কিটের মধ্যে বজায় রাখছে, যার ফলে কী করছে, সেটা তড়িৎ শক্তির উৎস হিসেবে কাজ করছে। কোনো নলের মধ্যে দিয়ে জলপ্রবাহ বজায় রাখার জন্য যেমন পাম্পের সাহায্যে নলে দুই প্রান্তের চাপের পার্থক্য বজায় রাখতে হয়। সাধারণভাবে তো জল ওপর থেকে নিচের দিকে যায়, এখন যদি আমাকে নিচ থেকে ওপরের দিকে জল নিয়ে যেতে হয়, তাহলে আমাকে একটা পাম্প লাগাতে হবে, মেশিন, যেটা কী করবে, নিচ থেকে জলটাকে টেনে ওপরের দিকে প্রবাহিত করতে সাহায্য করবে এবং জলের চাপের পার্থক্যকে কৃত্রিমভাবে বজায় রাখবে। ঠিক একই কাজ হচ্ছে এখানে তড়িৎ প্রবাহের ক্ষেত্রে পাম্পের কাজ করছে এখানে তড়িৎ কোষ। পরিবাহীর মধ্যে দিয়ে আধানের প্রবাহ বজায় রাখার জন্য পরিবাহীটার দুই প্রান্তের মধ্যে বিভব প্রভেদ বজায় রাখাটাও প্রয়োজন। তাহলে এই কোষ কী করছে না, কোষের দুই প্রান্তে একটা বিভব প্রভেদ থাকে। যেমন আমরা ব্যাটারির মধ্যে একটা পজিটিভ প্রান্ত একটা নেগেটিভ প্রান্ত দেখি, তো যখনই এই দুটো পজিটিভ বা নেগেটিভ প্রান্ত কোনো একটা তার বা সার্কিটের মধ্যে যোগ করে দিই, তখন দেখা যায় কি লাইট বা ফ্যান সেগুলো জ্বলছে বা মোটর চলতে লাগছে। তড়িৎ কোষ থেকে প্রাপ্ত শক্তি তড়িৎচালক বল বা ইএমএফই হচ্ছে এই কাজটা করছে। তার মানে তড়িৎ কোষ থেকে যে শক্তি পাওয়া যাচ্ছে সেটা কি, অ্যাকচুয়ালি একটা তড়িৎচালক বল, মানে কোনো একটা বল এখানে সৃষ্টি হচ্ছে যেটাকে আমরা তড়িৎচালক বল বলেছি, সেটা এখানে তৈরি হচ্ছে বলেই সেটা কি করছে, তড়িৎকে চালিত করছে এখানে সার্কিটের মধ্যে এবং প্রবাহ বজায় রাখার মাধ্যমে তড়িৎ যন্ত্রাংশগুলোকে সচল রাখছে। তবে আমরা এটাকে তড়িৎচালক বল বলছি কারণ বলের সঙ্গে তুলনা করে, যে যেমন বাইরে থেকে কিছু প্রয়োগ করে আমরা কোনো বস্তুর মানে অবস্থার পরিবর্তন করছি বা সেটাকে সরাতে পারছি, ঠিক সেরকম হয়তো তড়িৎটাকে যদি কোনো বস্তু কল্পনা করি তাহলে কি হবে, বাইরে থেকে কিছু প্রয়োগ করে আমরা তড়িৎটাকে সরাতে পারছি, মানে তড়িৎটাকে প্রবাহিত করতে পারছি, এরকম একটা তুলনা করে আমরা সেটাকে বলছি। কিন্তু ইএমএফ বা ইলেকট্রোমোটিভ ফোর্স বা তড়িৎচালক বল কিন্তু প্রকৃতপক্ষে কোনো বল নয়। তড়িৎচালক বল প্রকৃতপক্ষে কিন্তু কোনো বল নয়, এটা শক্তির সঙ্গেই সঙ্গতিপূর্ণ। মানে তড়িৎচালক বল হচ্ছে একটা শক্তি যেটা কি করছে না, রাসায়নিক শক্তি থেকে, অর্থাৎ এর মধ্যে যে রাসায়নিক পদার্থ আছে তড়িৎ কোষ বা ব্যাটারির মধ্যে, সেটাকে কি করছে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করে সেটা পরিবাহীর মধ্যে তড়িৎ প্রবাহটাকে বজায় রাখছে। তাহলে তড়িৎচালক বলকে আমরা কিভাবে সংজ্ঞায়িত করব না, তড়িৎচালক বল হচ্ছে এমন
জিনিস যার প্রভাবে বা যে কারণে তড়িৎ বর্তনীর কোনো অংশে রাসায়নিক শক্তি বা অন্য কোনো প্রকারের শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়ে বিভব পার্থক্যের সৃষ্টি করে তাকে বলা হচ্ছে তড়িৎচালক বল বা ইএমএফ। অর্থাৎ তড়িৎচালক বলের কাজটা কি না, এখানে রাসায়নিক শক্তি যে বিভিন্ন কেমিক্যালস আছে এখানে, সেই কেমিক্যালসগুলো কী করছে না তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়ে এখানে কি করছে একটা বিভব পার্থক্য সৃষ্টি করছে। এই বিভব পার্থক্যের জন্য তখন কি হচ্ছে না পরিবাহীর মধ্যে তড়িৎ প্রবাহ হতে লাগছে, যখনই সেটাকে সার্কিটের মধ্যে কানেক্ট করা হচ্ছে ব্যাটারিটাকে। এইভাবে তড়িৎ প্রবাহ বজায় রাখতে সাহায্য করছে কি এই তড়িৎ চালক বল। তড়িৎ চালক বলটাকে যদি আমরা দেখি তো এটার ফর্মুলা কি না, তড়িৎ চালক বল মানে হচ্ছে সম্পাদিত কার্যের পরিমাণ বা স্থানান্তরিত তড়িৎ আধান। ঠিক যেমন আমরা তড়িৎ বিভব বা বিভব পার্থক্যের ক্ষেত্রে দেখেছিলাম যে কাজকে আমরা আধান দিয়ে ভাগ করছিলাম, বিভব পাচ্ছিলাম। তড়িৎ চালক বলটাও তাই, কারণ তড়িৎ চালক বলটা কি বিভব সৃষ্টি করার মাধ্যমে তড়িৎ চালনা বা তড়িৎ প্রবাহটাকে বজায় রাখছে। তার মানে তড়িৎ চালক বল হচ্ছে কি বিভব সৃষ্টির কারণ হচ্ছে তড়িৎ চালক বল। আর এর ব্যবহারিক একক হচ্ছে কি ভোল্ট। তো তড়িৎচালক বলকে ব্যবহারিক এককে আমরা ভোল্ট এককে আমরা পরিমাপ করি। সাধারণত তড়িৎচালক বলের এসআই একককেই ভোল্ট বলে, যেটা আমরা ব্যবহারিক একক বলছি। এছাড়া সিজিএস এককে আমরা তড়িৎচালক বলকে পরিমাপ করি কিসে, ইএসইউ বা স্ট্যাট ভোল্ট এই এককটাতে। তড়িৎচালক বলের উৎস কি? তড়িৎচালক বলের উৎস হচ্ছে এমন একটা ব্যবস্থা যেখানে কোনো না কোনো প্রকারের শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়ে যায়। অর্থাৎ তড়িৎ চালক বল মানে তড়িৎকে চালনা করছে, অর্থাৎ একটা শক্তি অন্য একটা তড়িৎ শক্তিতে চেঞ্জ হবে, দিয়ে তড়িৎ শক্তিটাকে প্রবাহিত করবে পরিবাহীর মধ্যে দিয়ে বা সার্কিটের মধ্যে দিয়ে। সেগুলো কোন যন্ত্রগুলো করে সেটা দেখতে হবে। যেমন ডায়নামো, ঠিক আছে, ডায়নামো কী করে না একটা যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করে, যার ফলে সেটা কী হয় পরিবাহীর মধ্যে দিয়ে প্রবাহিত হতে লাগে, দিয়ে সেটা তড়িৎ শক্তির যোগান দেয়। বা তাপযুগ্ম, অর্থাৎ দুটো ধাতুকে যদি একসাথে লাগিয়ে দেওয়া হয় বা থার্মোকাপল বলে সেটাকে, সেটাও একটা বিশেষ পদ্ধতিতে তড়িৎ প্রবাহের সৃষ্টি করতে পারে, তড়িৎ উৎস হিসাবে কাজ করে। তড়িৎ কোষ বা ব্যাটারি তড়িতের উৎস হিসেবে কাজ করছে, তার মানে এর মধ্যে তড়িৎচালক বল সৃষ্টি হচ্ছে। যারাই তড়িৎ সৃষ্টি করতে পারছে তারাই তড়িৎচালক বল তৈরি করছে। আলোক তড়িৎ কোষ বা যেগুলো ফটো ইলেকট্রিক সেল হয়, অর্থাৎ আলো পড়লেই সেখানে কি হবে একটা তড়িৎ শক্তি তৈরি হচ্ছে, যে সেটা তড়িৎ প্রবাহ সৃষ্টি করবে সার্কিটের মধ্যে। এগুলো সবই হচ্ছে তড়িৎচালক বলের উৎস, অর্থাৎ তড়িৎচালক বল কারা সৃষ্টি করছে সেটা দেখলাম। এবার হচ্ছে সরল ভোল্টীয় কোষের ক্ষেত্রে তড়িৎচালক বলের মান কত হয় 1.08 ভোল্ট। যেটা সরল ভোল্টীয় কোষ হয়, যেটা আমরা আগেও হয়তো পড়েছি। সরল ভোল্টীয় কোষের ক্ষেত্রে কি হয় না দুটো আলাদা আলাদা দ্রবণ থাকছে, তো এক্ষেত্রে যে তড়িৎচালক বলের মান সেটা হচ্ছে 1.08 ভোল্ট হয়। আর নির্জল কোষের তড়িৎচালক বলের মান কত হয় 1.5 ভোল্ট। নির্জল কোষ অর্থাৎ ব্যাটারির ক্ষেত্রে যে তড়িৎচালক বলের মান সেটা 1.5 ভোল্ট হয়। এই কারণে আমরা নর্মালি যে ব্যাটারিগুলো ইউজ করি ওখানে লেখা থাকে 1.5 ভোল্টের ব্যাটারি। একটা কোষের তড়িৎচালক বল বা ইএমএফ 1.5 ভোল্ট, এটা বলতে কি বোঝায় না একটা কোষের তড়িৎচালক বল 1.5 ভোল্ট মানে হচ্ছে বহির্বর্তনীতে কোষটার পজিটিভ তড়িৎদ্বার থেকে নেগেটিভ তড়িৎদ্বারে 1 কুলম ধনাত্মক তড়িৎ আধানকে নিয়ে যেতে 1.5 জুল কার্য করতে হচ্ছে। তো বহির্বর্তনীতে কি হচ্ছে না 1 কুলম ধনাত্মক আধানকে যদি নেগেটিভ তড়িৎদ্বারে নিয়ে যেতে হয়, মানে বহির্বর্তনীতে 1 কুলম ধনাত্মক আধানটাকে যদি এখান থেকে আমাকে এখানে নিয়ে যেতে হয়, বহির্বর্তনী অর্থাৎ এই তার সমস্ত পুরো যে সার্কিটটা আছে এটা বাদ দিয়ে, এটা হচ্ছে অন্তর্বর্তনী। আর এই যে দুটো তড়িৎদ্বারের মধ্যে যে ব্যাপারটা সার্কিটটা সেটাকে বহির্বর্তনী বলছি। ঠিক একইভাবে তড়িৎ কোষের মধ্যে যেটা হচ্ছে সেটা হচ্ছে কি না এই দুটো যে বিপরীত তড়িৎদ্বার আছে এই দুটোর মধ্যে যে সিস্টেম সেটাকে বহির্বর্তনী বলা হচ্ছে। তো বহির্বর্তনীতে কি হচ্ছে 1 কুলম তড়িৎ আধানকে ধনাত্মক তড়িৎদ্বার থেকে ঋণাত্মক তড়িৎদ্বারে নিয়ে যেতে যে পরিমাণ কার্য করা হচ্ছে সেটা হচ্ছে 1.5 জুল এর সমান। তো এটাই বোঝাতে চাইছে কি না তড়িৎ কোষের তড়িৎচালক বল 1.5 ভোল্ট বলতে, অর্থাৎ তড়িৎ শক্তি সেটাকে চালিত করার জন্য যে বলটা দরকার সেটা হচ্ছে 1.5 ভোল্ট বল থাকলে তবেই সেটা কি হবে তড়িৎ প্রবাহটাকে সম্পন্ন করতে পারবে সার্কিটের মধ্যে। তড়িৎ প্রবাহ মাত্রা বা ইলেকট্রিক কারেন্ট।
তো তড়িৎচালক বল থাকছে বলে কি হচ্ছে, তড়িৎ প্রবাহিত হতে পারছে। এবার তড়িৎ প্রবাহ মাত্রা আমরা কিভাবে পরিমাপ করব? না, যেমন আমরা গতিবেগ পরিমাপ করি, যেমন 1 ঘন্টায় কত কিলোমিটার দূরত্ব গেল বা 1 সেকেন্ডে কত মিটার দূরত্ব গেল, ঠিক সেরকম একক সময়ে কত পরিমাণ তড়িৎ তারের মধ্যে দিয়ে প্রবাহিত হলো, সেইটা যখন আমরা পরিমাপ করছি সেটাকে তখন আমরা বলছি তড়িৎ প্রবাহ মাত্রা। মানে তড়িৎ প্রবাহের যে গতিবেগ সেটাকে তড়িৎ প্রবাহ মাত্রা বলা হচ্ছে। তো তড়িৎচালক বলের প্রভাবে কোনো পরিবাহীর মধ্যে দিয়ে মুক্ত ইলেকট্রনের নিরবিচ্ছিন্ন প্রবাহ হচ্ছে তড়িৎ প্রবাহ, তাই তো? তড়িৎচালক বল থাকার ফলে কি হচ্ছে না, তড়িৎটা চালিত করছে, পরিবাহীর মধ্যে দিয়ে মুক্ত ইলেকট্রনের স্রোত প্রবাহিত হচ্ছে। আর মুক্ত ইলেকট্রনের স্রোত যেদিকে প্রবাহিত হয়, তড়িতের প্রবাহের অভিমুখ কিন্তু ঠিক তার উল্টো দিকে ধরা হয়। মানে ইলেকট্রন এদিকে প্রবাহিত হচ্ছে, তার মানে তড়িৎ প্রবাহের অভিমুখ হচ্ছে উল্টো দিকে। ধনাত্মক আধানের প্রবাহের অভিমুখকেই বলা হচ্ছে তড়িৎ প্রবাহের অভিমুখ। কাজে পরিবাহীতে মুক্ত ইলেকট্রনের প্রবাহ যে অভিমুখে ঘটে, তড়িৎ প্রবাহের মাত্রার অভিমুখ কিন্তু ঠিক তার বিপরীত দিকেই ধরা হয়। তাহলে যখনই কি করা হচ্ছে না, ব্যাটারি সংযোগ ঘটানো হচ্ছে, তখন কি হচ্ছে, এখানে তড়িৎচালক বল সৃষ্টি হচ্ছে, যার ফলে কি হচ্ছে না, এখানে তড়িতের প্রবাহ সার্কিটের মধ্যে ঘটতে থাকছে। তো যখনই আমরা ব্যাটারি লাগিয়ে দিয়ে বা সুইচটাকে কানেক্ট করে দিচ্ছি, তখন কি হচ্ছে, তড়িৎ প্রবাহ হতে লাগছে, যার ফলে কি হচ্ছে, যে বৈদ্যুতিক যন্ত্রাংশগুলো লাগানো থাকছে তড়িৎ বর্তনী বা সার্কিটের মধ্যে, সেগুলো কি হচ্ছে, জ্বলে উঠছে। অর্থাৎ তড়িৎ প্রবাহে দুটো জিনিস হচ্ছে, একটা হচ্ছে ইলেকট্রনের প্রবাহ, যেদিকে ইলেকট্রনের প্রবাহ হয় তার ঠিক বিপরীত দিকেই তড়িতের প্রবাহ ঘটছে। তড়িৎ প্রবাহ মাত্রা, তো পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে প্রতি সেকেন্ডে যে পরিমাণ ধনাত্মক আধান প্রবাহিত হয় তাকে ওই পরিবাহীর তড়িৎ প্রবাহ মাত্রা বলা হচ্ছে। এবার আমরা পড়ছি কি, তড়িৎ প্রবাহের গতিবেগটা। অর্থাৎ যদি আমরা যে কোনো একটা নির্দিষ্ট পরিমাণ প্রস্থচ্ছেদ কল্পনা করি, সেই প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে একক সময়ে কত পরিমাণ তড়িৎ আধান প্রবাহিত হচ্ছে সেটা দিয়ে আমরা প্রবাহ মাত্রা নির্ণয় করি। অর্থাৎ টি সেকেন্ডে যদি কিউ পরিমাণ আধান মোট প্রবাহিত হয় এর মধ্যে দিয়ে, ধরলাম টি সেকেন্ডের মধ্যে দিয়ে মোট কিউ পরিমাণ আধান প্রবাহিত হচ্ছে, তাহলে এর প্রবাহ মাত্রা কত হবে? প্রবাহ মাত্রাকে আই দিয়ে নির্দেশিত করলে কিউ বাই টি। আবার আমরা কি জানি, কিউ ইকুয়ালস টু এন ইন্টু ই। আধানের কোয়ান্টায়ন থেকে আমরা জানি কিউ ইকুয়ালস টু এন ইন্টু ই। কিউ এর জায়গায় আমাদের এন ইন্টু ই লিখতে পারি আমরা বাই টি, যেখানে এনটা কি না, মোট ইলেকট্রনের সংখ্যা। তড়িৎ প্রবাহ মাত্রার একক কি না, তড়িৎ প্রবাহ মাত্রার একক সিজিএস পদ্ধতিতে ইএমইউ বা ইলেকট্রোম্যাগনেটিক ইউনিট, এবং এসআই পদ্ধতিতে হচ্ছে অ্যাম্পিয়ার। আর অ্যাম্পিয়ারটাই হচ্ছে ব্যবহারিক একক তড়িৎ প্রবাহ মাত্রার। পরিবাহীতে মুক্ত ইলেকট্রন বিচলন বেগ অনেক কম হয়, তা সত্ত্বেও সুইচ অন করার সঙ্গে সঙ্গে ঘরের লাইট তৎক্ষণাৎ জ্বলে ওঠে। এর কারণটা কি না, যখনই আমরা কোনো তড়িৎ উৎসের সঙ্গে পরিবাহী তারকে কানেক্ট করে দিচ্ছি এবং তার সঙ্গে যদি কোনো তড়িৎ যন্ত্র লাগানো থাকছে, তো এই পরিবাহী তার, যেটা ধাতব তার হয়, তার মধ্যে কী হয় না, অসংখ্য মুক্ত ইলেকট্রন থাকে। যেহেতু পরিবাহীর মধ্যে মুক্ত ইলেকট্রন সর্বত্রই বিস্তৃত, তাই সুইচ অন করায় তড়িৎ ক্ষেত্র উৎপন্ন হওয়ার সঙ্গে সঙ্গেই ইলেকট্রন বর্তনী সম্পূর্ণ করে এবং তড়িৎ প্রবাহ শুরু হয়ে যায়। এবং এক্ষেত্রে তড়িৎ প্রবাহ মাত্রার বেগ যেটা হয় সেটা অ্যাকচুয়ালি তড়িৎ ক্ষেত্রের বেগের সঙ্গে সমান হয়। আর এই তড়িৎ ক্ষেত্রের বেগ কী হয় না, আদর গতিবেগের মানের সমান হয়, অর্থাৎ 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। এই কারণেই কী হয় না, আমরা লাইট সুইচ অন করার সঙ্গে সঙ্গেই লাইট বা ফ্যান এগুলো চলতে শুরু করে। এবার 1 অ্যাম্পিয়ার কাকে বলে? 1 অ্যাম্পিয়ার মানে হচ্ছে কি না, আমরা পড়লাম এসআই পদ্ধতিতে তড়িৎ প্রবাহ মাত্রার ব্যবহারিক একক অ্যাম্পিয়ার। তো 1 অ্যাম্পিয়ারকে কীভাবে সংজ্ঞায়িত করব? কোনো পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে, কোনো একটা পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদ এর মধ্যে দিয়ে 1 সেকেন্ডে যদি 1 কুলম্ব আধান প্রবাহিত হয়, 1 সেকেন্ড সময়ে যদি এর মধ্যে দিয়ে টোটাল 1 কুলম্ব আধান প্রবাহিত হয়, তাহলে পরিবাহীর মধ্যে দিয়ে প্রবাহ মাত্রাকে আমরা কত ধরব? 1 অ্যাম্পিয়ার। অর্থাৎ প্রবাহ মাত্রা মানে কি, মোট তড়িৎ আধানের পরিমাণ কিউ আর মোট সময় কত লাগছে টি। তো আমরা 1 সেকেন্ডে দেখলাম কত যাচ্ছে 1 কুলম্ব। যদি 1 সেকেন্ডে 1 কুলম্ব যায়, তাহলে সেটার পরিমাণকে বলা হয় 1 অ্যাম্পিয়ার। অর্থাৎ 1 অ্যাম্পিয়ার মানে 1 কুলম্ব পার সেকেন্ড। আর সিজিএস আর এসআই তড়িৎ প্রবাহ মাত্রার এককের মধ্যে সম্পর্ক কি না, সিজিএস পদ্ধতিতে ইএমইউ 1 ইএমইউ
মানে হচ্ছে এসআই পদ্ধতিতে 10 অ্যাম্পিয়ারের মানের সঙ্গে সমান। তড়িৎ প্রবাহ আবার দু রকমের হয়। কি কি না, একটা হচ্ছে সমপ্রবাহ বা ডাইরেক্ট কারেন্ট বা ডিসি প্রবাহ বলি আমরা সংক্ষেপে, আর একটা হচ্ছে পরিবর্তী প্রবাহ বা অল্টারনেটিং কারেন্ট বা এসি প্রবাহ বলা হয়। সমপ্রবাহটা কি না, তড়িৎ প্রবাহের অভিমুখ সবসময় একই দিকেই থাকছে, অর্থাৎ তড়িৎ কোষ সমপ্রবাহ সৃষ্টি করতে পারে। তো তড়িৎ কোষ সমপ্রবাহ সৃষ্টি করতে পারে, যেমন আমরা যদি একটা ব্যাটারি ইউজ করি তো সেটা ক্ষেত্রে কী হবে, প্রবাহ সবসময় প্লাস থেকে কারেন্টের প্রবাহ মাইনাসের দিকেই হবে। তো এটাকে বলা হচ্ছে কি না সমপ্রবাহ বা ডিসি প্রবাহ। এখন যদি পরিবর্তী প্রবাহ বা অল্টারনেটিং কারেন্ট বা এসি প্রবাহ হয় তাহলে সেটা কি হবে না, তড়িৎ প্রবাহের অভিমুখ একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর বিপরীত দিকে পরিবর্তিত হয়ে যাবে। মানে কিছুক্ষণ এদিক দিয়ে প্রবাহ হলো, ক্লকওয়াইজ প্রবাহ হলো, আবার একটু পরে দেখা যাবে কি না অ্যান্টি ক্লকওয়াইজ এইদিকে প্রবাহ হতে লাগছে। যেমন এসি ডায়নামোর সাহায্যে এই প্রবাহটা সৃষ্টি করা যায়। এই ছবিতে আমরা এসি এবং ডিসি প্রবাহকে খুব ভালোভাবে বুঝতে পারবো। যেমন এটা ডিসি প্রবাহ যেটা, সেটা সবসময় একমুখী প্রবাহ হচ্ছে, প্লাস থেকে যখনই আমরা একটা তড়িৎ কোষ যোগ করছি পুরো সার্কিট কমপ্লিট হচ্ছে তখন ধনাত্মক থেকে ঋণাত্মকের দিকে তড়িৎ প্রবাহ হচ্ছে। কিন্তু এসি প্রবাহটা যদি ভালো করে নোটিস করা যায় তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, কিছুক্ষণ ক্লকওয়াইজ প্রবাহ হচ্ছে, আবার একটু পরে কি হচ্ছে না প্রবাহটা ঘুরে গিয়ে উল্টো দিকে হতে লাগছে, অর্থাৎ বিপরীতমুখী প্রবাহ হতে লাগছে, আবার একটু পরে সেটা কি হয়ে যাচ্ছে ক্লকওয়াইজ প্রবাহ হতে লাগছে। তো এইভাবেই ডিসি প্রবাহ আর এসি প্রবাহকে আমরা বুঝতে পারি। তো এসি ডায়নামো থেকে আমরা এসি প্রবাহ পেতে পারি। তাহলে এতক্ষণ অবধি আমরা যা যা পড়লাম সেগুলোর রিলেটেড যে ফর্মুলাগুলো পেয়েছি সেগুলো একবার আমরা রিভাইজ করে নিই, যেগুলো আমরা গাণিতিক উদাহরণের ক্ষেত্রে প্রয়োগ করতে পারবো। তো প্রথমে আমরা পড়েছি কি আধানের কোয়ান্টায়ন, অর্থাৎ মোট আধান যদি কিউ হয় সেটা কি ইলেকট্রনের সংখ্যার পূর্ণ সংখ্যার পরিমাণের সঙ্গে সমান হবে, অর্থাৎ পূর্ণ সংখ্যার গুণিতক হবে। অর্থাৎ এন সংখ্যক ইলেকট্রন থাকলে এন ইন্টু ই এর মান হবে কিউ, কখনোই সেটা ভগ্নাংশ হতে পারে না। তারপরে আমরা কুলম্বের সূত্র পড়েছিলাম, অর্থাৎ এফ ইকুয়াল টু কে ইন্টু কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার, যেখানে কিউ ওয়ান কিউ টু এগুলো হচ্ছে আধানের পরিমাণ, আর হচ্ছে তাদের মধ্যে দূরত্ব, আর কে হচ্ছে কি স্থির তড়িৎ ধ্রুবক বা কুলম্বের ধ্রুবকও বলা হয়। এবং এসআই পদ্ধতিতে কে এর মান হচ্ছে 9 × 10⁻⁹ নিউটন মিটার স্কোয়ার পার কুলম স্কোয়ার। সিজিএস পদ্ধতিতে যদি হতো তাহলে এই কে এর মান আমরা কত ধরতাম, 1 ধরতাম। এরপরে আমরা পড়েছি তড়িৎ বিভব পার্থক্য, যার ক্ষেত্রে আমরা ফর্মুলা কি পেয়েছি না কৃতকার্যের রেসপেক্টে বিভব বলতে বোঝায় কি কার্য বাই আধান। কার্যকে কত পরিমাণ কৃতকার্য করা হলো সেই আধানটাকে অসীম দূরত্ব থেকে একটা নির্দিষ্ট বিন্দুতে আনতে, সেই কৃতকার্যকে কত পরিমাণ আধান আনা হয়েছে সেই আধান দিয়ে ভাগ করে দিলে আমরা বিভবের মান কত সেটা পেয়ে যাই। তারপরে শেষে পড়লাম আমরা প্রবাহ মাত্রা, যেখানে আমরা কি দেখলাম না একক সময়ে কোনো নির্দিষ্ট প্রস্থচ্ছেদের মধ্যে কত পরিমাণ আধান প্রবাহিত হচ্ছে, তাহলে সে আধানের পরিমাণকে যত সময় লাগছে প্রবাহিত হতে সেই সময় দিয়ে ভাগ করে দিলেই আমরা তড়িৎ প্রবাহের মাত্রা পেয়ে যাচ্ছি।